তো অস্ট্রেলিয়ার এম্বাসিতে একটা ফানি বিষয় আছে, তারা মনে করে যে বাংলাদেশের সব ল্যান্ড তো সেল হয়ে গেছে। আপনি সোর্স অফ ফান্ডটা কোথা থেকে আসছে? আপনি বললেন যে আমার বাবা জমি বেচছে, আমি টাকাটা রেখে দিচ্ছি। নো, এইভাবে বললে হবে না। স্টুডেন্টদের এখন ফার্স্ট চয়েস আমরা বলতে পারি অস্ট্রেলিয়া। অনেক সময় আমি দেখছি যে হয়তো সে আসতেছে, তার ওখানে ফ্রেন্ড আছে বা বড় ভাই আছে, সে বললো যে আসার সময় আমার জন্য সিগারেট বা টোবাকো কিছু নিয়ে আসে। ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আপনি জানেন যে একটা স্টুডেন্ট ভিসা হওয়ার পরে অনেক এক্সাইটেড থাকে। বাংলাদেশ থেকে প্যারেন্টসরা অনেক সময় শুটকি মাছ থেকে শুরু করে স্পাইসি থেকে শুরু করে তার ব্যাগে লাগেজ করে দেয়। তবে মোস্ট ইম্পর্টেন্ট বা সিট জাতীয় কিছু, এটা খুবই সিরিয়াস অফেন্স হিসেবে ধরে এবং এর জন্য বিশাল অঙ্কের জরিমানা ইন সাম কেসেস ভিসা রিফিউজ করে রিপোর্ট করতে পারে। এবং কোশ্চেনের গুলো আমরা অনেক সময় দেখি, আপনি যদি এআই দিয়ে ওটা লিখে দেন যে অস্ট্রেলিয়ার ওয়েদার অনেক ভালো, অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে অনেক উন্নত দেশ, এই জন্য আমরা পড়তে যাচ্ছি। যে ভিসা অফিসার ফোন করলে আমরা বলে দিচ্ছি আমার সবকিছু আমার কাউন্সিলর করছে, সবকিছু কাউন্সিলর জানে। ভাই স্টেটে হয়ে কিন্তু ভিসা রিফিউজ করে দেবে। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ইমন খন্দকার, সিইও অফ স্কলার জোন। আজকে আরেকটা নিউ পডকাস্ট নিয়ে চলে এসেছি, স্কলার জোন পডকাস্ট। আজকে আমাদের সাথে গেস্ট আছে ফয়সাল ভাই, কান্ট্রি ডিরেক্টর জিএসপি অ্যান্ড আপগ্রেড। আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, স্টাডি ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে আপনারা জানেন যে এখন একটা নতুন ক্যাপ আসছে, বাংলাদেশ লেভেল 3-তে গেছে, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। আপনারা যে যেখান থেকে বসে শুনতেছেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পডকাস্টে। ওয়েলকাম ফয়সাল ভাই। হাউ আর ইউ ফয়সাল ভাই? আই এম গুড, থ্যাংক ইউ সো মাচ ইমন ভাই, আজকের পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। আই থিঙ্ক একটা প্রোডাক্টিভ ডিসকাশন হবে আজকে। ফয়সাল ভাই আসলে এই ইন্ডাস্ট্রিতে অলমোস্ট 15 ইয়ার্স প্লাস না, আপনি অস্ট্রেলিয়ার নিয়ে আপনার অভিজ্ঞতা মোরাললেস। এই ইন্ডাস্ট্রিতে আসলে গ্রাউন্ড ওয়ার্ক করার ক্ষেত্রে এবং টপ পর্যায়ে ওয়ার্ক করার ক্ষেত্রে, প্লাস হচ্ছে উনি অস্ট্রেলিয়াতে অনেকবার গেছে, অনেক স্টুডেন্টদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত হ্যান্ডেলিং এর ক্ষেত্রে এটা আসলে ওনার মতন এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রিতে খুব কম মানুষেরই আছে। আপনারা জানেন যে আপগ্রেড এবং জিএসপি এখন বাংলাদেশের অস্ট্রেলিয়ার জন্য বেস্ট। এই যে আজকে তারা এই পর্যায়ে আসছে, অল দ্য ক্রেডিট গোস টু ফয়সাল ভাই। এখন তার একটা অনেক বড় টিম আছে। প্রথমে আমরা যে বিষয়গুলো নিয়ে জানতে চাই যে অস্ট্রেলিয়া আপনি জানেন যে ক্যাপ দিয়েছে, লেভেল 3-তে আছে, কিছু ইউনিভার্সিটিতে ভিসা আগে হচ্ছে, কিছু ইউনিভার্সিটিতে ভিসা পরে হচ্ছে। যে বাংলাদেশের ক্ষেত্রে ক্যাপ এবং লেভেল 3 নিয়ে যদি কথা বলতেন। আমি আপনাকে একটু ডিটেলসে বলি ভাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ক্যাপসের ব্যাপারটা বলতেছেন, সেটা হচ্ছে যে গত বছর থেকে আসলে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন বা আপনি যদি বলেন, যেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিগুলার প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট নাম্বার, যেটা ইন্টারন্যাশনালি তারা গ্লোবাল থেকে এনরোল করাতে পারবে, এরকম একটা নাম্বার তারা সিলেক্ট করে, এটা একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার, এটা সিলেক্ট করে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে ইনফর্ম করা হয়েছে যে এই ক্যাপসে বা এই ক্যাপাসিটি, এই নাম্বার অফ স্টুডেন্ট আপনারা গ্লোবালি আপনারা এনরোল করতে পারবেন। টোটাল নাম্বারটা মেবি 2,95,000। হ্যাঁ, 2,95,000। এইবার এটা বাড়ছে, গতবারের থেকে এবার প্রায় অ্যারাউন্ড মনে হয়, ঠিক খেয়াল নেই, বা 25% এরকম কিছু একটা বাড়ছে। আমার ঠিক এক্সাক্ট ফিগারটা মনে নেই। এই যে ক্যাপস আসার কারণে এখন যে প্রত্যেকেরই একটা কিন্তু লিমিটেড নাম্বার দেওয়া হয়েছে যে এই বছরে আপনি এতটুকু এনরোল করতে পারবেন। সো এইখানে যদি আমি একদম ফার্স্ট স্টেজে যখন এটা ইন্ট্রোডিউস হয়েছে, তখন যেটা হয়েছিল একটা চেঞ্জেস আসছিল মিনিস্ট্রিয়াল ডিসিশনে, যেটা 103 থেকে 111 হয়েছিল। ওখানে যেটা হয়েছে যে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে যে প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2। মানে প্রথম যে 80% যেটা হবে, যেই নাম্বারটা, সে ধরেন একটা ইউনিভার্সিটিকে 100টা নাম্বার দেওয়া হয়েছে, আমি যদি এইভাবে উদাহরণ দিই। সো প্রথম 80টার জন্য তারা প্রায়োরিটি 1-এ থাকবে। প্রায়োরিটি 1 মানে দ্যাট মিনস ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স যেটা করবে যে ওই অ্যাপ্লিকেশনগুলোকে, ভিসা অ্যাপ্লিকেশনকে তারা প্রায়োরিটিতে রেখে অ্যাসেস করবে। যখনই সে 80 নাম্বার ক্রস করে ফেলবে, মানে 80% ক্রস করে ফেলবে, তখন যেটা হবে যে ওইটা হচ্ছে স্লো ডাউন হয়ে যাবে, তখন তার অ্যাকচুয়ালি প্রায়োরিটিটা থাকবে না, যেটা সেকেন্ডারি প্রায়োরিটিতে চলে যাবে। সো এটা ছিল মিনিস্ট্রিয়াল ডিসিশন 111-এ। তার কিছুদিন পরে যে এখনকার যেটা ওই যে ট্রাফিক সিগন্যাল যেটা ইন্ট্রোডিউস হয়েছে, সেটা হচ্ছে মিনিস্ট্রিয়াল ডিসিশন 115। এখানে যেটা হচ্ছে কিছু এডিশনাল জিনিস অ্যাড হয়েছে। সো ট্রাফিক সিগন্যালের মতো এটাকে, মানে এই অ্যাসেসমেন্টের প্রসেসটাও ফাস্টার হবে, কোনোটা স্লো হবে এরকম। যেমন গ্রিন জোনে যারা থাকবে, সেটা হচ্ছে আপনার প্রথমে 80% অ্যাজ ইউজুয়াল, যেটা মিনিস্ট্রিয়াল ডিসিশন 111-এ ছিল। গ্রিন জোনেরটা প্রথম 80%-এ, তারপরে হচ্ছে গিয়ে 80% থেকে 150%, সেটা বলতেছে আম্বার বা হলুদ যেটাকে আমরা বলি। আর রেড জোনে থাকবে 150% ক্রস করলে। ঠিক আছে? সো এইটাই হচ্ছে গিয়ে এখনকার যে ক্যাপিং সিস্টেম, যেটা মিনিস্ট্রিয়াল ডিসিশন 115 বা ট্রাফিক লাইট সিস্টেমের মতো হয়েছে, এটাই হচ্ছে গিয়ে টোটাল ব্যাপারটা। এখানে ক্লিয়ার মেসেজটা হচ্ছে স্টুডেন্টদেরকে উচিত যে একটা টাইমে আর্লি অ্যাপ্লিকেশনগুলো করা, রাইট? কারণ তাহলে স্টুডেন্টরা দেখা যাবে এক্স্যাক্টলি
এক্স্যাক্টলি ব্যাপারটা এরকম যে সেই ধরেন একটা ইউনিভার্সিটি তার 80% ক্রস করে নাই, হ্যাঁ, দ্যাট মিনস সে এখন প্রায়োরিটি 1 আছে। ইট ডাজন্ট মিন একটা স্টুডেন্ট একটা পার্টিকুলার স্টুডেন্টের জন্য ওই ইউনিভার্সিটির যে রাইট ডিসিশন তাও তো নাও হতে পারে। সো ইন দ্যাট কেস সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে সে এমন একটা ইউনিভার্সিটি তার জন্য রাইট চয়েস, তার কোর্স তার জন্য রাইট চয়েস সবকিছু যে হয়, ইন দ্যাট কেসে যদি প্রায়োরিটি 2-তে থাকে বা ইভেন প্রায়োরিটি 3-তেও থাকে, তার উচিত যে ইন দ্যাট কেস সলিউশন হচ্ছে যে তাকে আর্লি স্টার্ট করতে হবে প্রসেসটা, যাতে যে টাইম ফ্রেমটা আছে টাইম ফ্রেমের মধ্যে তার টোটাল প্রসেসটা শেষ করতে পারে। আমরা আরেকটা যেটা জানতে পারি যে আগে লিভিং কস্ট যেটা ছিল 2026 এ এসে লিভিং কস্টটা অনেক বেড়ে গেছে, এখন 2026 এ লিভিং কস্টটা টোটাল কত, এটা জেনে যদি আপনি একটু বলেন। এটা এট দিস মোমেন্ট 29,710 এটা ইয়ারলি লিভিং কস্ট হিসেবে। লিভিং কস্টের সাথে একটা প্রুফ অফ ফান্ড আমরা জানি যে স্টুডেন্টের ক্ষেত্রে টোটাল লিভিং কস্ট, টোটাল টিউশন ফি, টোটাল যে প্রুফ অফ ফান্ডটা দেখাতে হচ্ছে, এটা কত টোটাল টাকা দেখাতে হচ্ছে। এইটার আপনার প্রুফ অফ ফান্ড মানে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি যেটা আপনি এখন সেটা যদি দেখাতে চান, হ্যাঁ, এটা আপনার দুইটা অপশন আছে। অপশন 1 হচ্ছে যেটা হচ্ছে মোস্ট অফ দ্য কেস আসলে হয় আমাদের অ্যাকর্ডিং টু দ্য আমাদের যে স্টুডেন্ট আছে তাদের ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও অনুযায়ী, যেটা আমরা করি যে যে ইউনিভার্সিটিতে যাচ্ছে, যে কোর্সে যাচ্ছে, সেই কোর্সের 1 ইয়ারের ফিস প্লাস হচ্ছে যে লিভিং কস্ট 29,710 প্লাস হচ্ছে আমরা একটা রিটার্ন ফেয়ার সাথে অ্যাড করতে হয়, এটা 2,000 অ্যাড করে যে অ্যাকুমুলেটেড যে ফান্ডটা আসে সেটার আর কারেন্সি বাংলাদেশে যেটা আসবে সেটাই হচ্ছে গিয়ে প্রায় 60 to 65 অ্যারাউন্ড ইট ডিপেন্ডস করে। তারপর মেজরিটি কেসে 60 to 65 লাখসের মধ্যে এটা কভার করে। কিছু ইউনিভার্সিটি আছে লোয়ার টিউশন ফিস, ইন দ্যাট কেস হয়তো 50 to 55 থেকে 60 এর মধ্যেও হয়, ঠিক আছে। সো এইটা একটা অপশনস। আরেকটা অপশনস আছে যেটা হচ্ছে অপশন 2, সেটা হচ্ছে আপনার একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের একটা রেগুলার ইনকাম আপনি দেখাতে পারতেছেন, ইন দ্যাট কেস ওইটাও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা প্রুফ করে। তবে ইউজুয়ালি বাংলাদেশের প্রেক্ষিতে আসলে অপশন 2 যেটা হচ্ছে শুধু রেগুলার ইনকামের বেসিসে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দেখাবেন, এটা হয় না। সো আমরা হচ্ছে মেজরিটি আমরা অপশন 1-এ চলে যাই। আমরা অনেক সময় দেখি যে এই যে প্রুফ অফ ফান্ডের ক্ষেত্রে যে এই টাকাগুলোর সোর্স দেখানোর ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জ যেগুলো আমরা ফেস করি, যে এই টাকাগুলো কোথা থেকে আসছে, কিভাবে টাকাগুলো দেখাবে, এটা নিয়ে যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, এটা একটা প্রবলেম, ঠিক আছে, এটা একটা প্রবলেম। এই অর্থে মিনিমাম কতদিন টাকাটা ব্যাংকে রাখতে, আবার যদি আমি বেসিকে চলে যাই, বেসিকের ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, যেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা যেই ফান্ডটা তার জন্য রাখা হয়েছে, যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে ওর খরচের জন্য ইউজ করা হবে বা ব্যবহার করা হবে, এই যে ফান্ডটা দেখাচ্ছে, আমি যেই ইনস্ট্রুমেন্ট বা যেই ফর্মেই দেখাই ব্যাংকের, এটার প্রথম কথা হচ্ছে যে টাকাটা সেটা হচ্ছে স্টুডেন্টের কাছে অ্যাক্সেসেবল কিনা, নাম্বার 1। আপনি যদি এইটা মনে রাখেন তাহলে কিন্তু সব প্রবলেমের আসলে সলিউশন হয়ে যায়। সেটা কি হচ্ছে যে সেই ধরেন আপনার অ্যাক্সেসেবল কিনা এটা প্রমাণ করার হচ্ছে কি হয়েছে, এখন হচ্ছে গিয়ে আপনাকে কে আসলে টাকাটা দিচ্ছে, আপনার বাবা মা, ভাই বোন বা সিবলিংস, বা আমরা যদি এভাবে বলি আমরা যে ফার্স্ট ব্লাড রিলেশনশিপ যাদের সাথে, তাদের থেকে যখন এই টাকাটা দেখানো হবে যে তারা ইনশিওর করতেছে, দ্যাট ইজ মোর রিলায়েবল। কিন্তু এমন যদি হয় আপনার মামা বা আপনার কাজিন বা আপনার ইনলস, হ্যাঁ, এইসব ক্ষেত্র হলে সেখানে কিন্তু কিছু ফার্দার অ্যাসেসমেন্টের দরকার হয়। ফার্দার অ্যাসেসমেন্টটা কিরকম, হ্যাঁ, তারাও আপনাকে সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, সাপোর্ট দুই 3 রকমের হতে পারে। একটা হচ্ছে তারা আপনাকে একটা পোর্শন সাপোর্ট দিল, সে ধরেন ওভারঅল যে ফান্ডটা লাগবে তার 20% বা 30% আপনাকে সাপোর্ট দিল, এইটা একটা হইতে পারে। আরেকটা হচ্ছে যে তারা ফুল সাপোর্ট দিতে পারে। ইন দ্যাট কেস যে জিনিসটা অ্যাসেসমেন্টে আসে সেটা আমাদের আগে দেখতে হবে আসলে সে এটার ক্যাপাসিটি রাখে কিনা। কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল তার কিন্তু ফ্যামিলি আছে, বাবা মার ক্ষেত্রে কিন্তু সেই কিন্তু ফ্যামিলি। আর যদি সেকেন্ড ব্লাডে চলে যাই বা ইনলস বা ওই সাইডে চলে যায়, তখন কিন্তু ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে গিয়ে তার কিন্তু ফ্যামিলি আছে, সে ফ্যামিলি মেনটেন করার পর এডিশনালি আপনাকে এই পেমেন্টটা করতে পারবে কিনা, সেই ক্যাপাসিটি ওনার পোর্টফোলিওতে শো করে কিনা, সেটাও কিন্তু ফ্যাক্ট। সো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে, এইটার উপর বেসিস করেই কিন্তু আপনার অ্যাক্সেসেবল হয়। সো এটা একটা রিলেশনশিপ, স্পন্সর কি হবে, এটা অ্যাক্সেসেবল। আরেকটা অ্যাক্সেসেবল, অল অন এ সার্টেন আপনি একটা নাম্বার অফ টাকা এনে আপনার অ্যাকাউন্টে রাখছেন। হ্যাঁ, অবভিয়াসলি আপনি যখন রাখছেন, এটা তো একজন ভিসা অফিসার এভাবে চিন্তা করতে, এইটা হয়তো ডকুমেন্টেড করার জন্য সামহাও ম্যানেজ করে এটা রাখা হয়েছে। সো ইন দ্যাট কেস আপনাকে কিন্তু এটার একটা প্রুফ দিতে হবে, এটার এক্সপ্লেনেশন দিতে হবে, যেটা আমরা সোর্স অফ ফান্ড বলি। হ্যাঁ, এক্সপ্লেনেশন দিতে হবে টাকাটা আসলে কোথা থেকে আসে। এখন টাকাটা কোথা থেকে আসে এই
অ্যাপ্লিকেশনের উপর বেস করেই কিন্তু যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্টের টাকাটা অ্যাক্সেসেবল, কিন্তু এটা কিন্তু প্রুফ হয়। হ্যাঁ, এখন দেখা গেল যে আপনি টাকা আসছে, টাকা এক্সপ্লেনেশন দিচ্ছেন, যে এক্সপ্লেনেশনগুলা যেই ওয়েতে আসলে বাংলাদেশের ইকোনমি অনুযায়ী টাকাগুলো আসে সেই অনুযায়ী আসলে আপনি হয়তো 50% ডকুমেন্টস দেখাতে পারছেন, বাকি 50% আপনি দেখাতে পারছেন না। সো ইন দ্যাট কেস আপনার একটা কোশ্চেন কিন্তু অ্যারাইজ হবেই যে আসলে এটা আসলে কি জেনুইনলি কি আসলে কাজটা হয়েছে কিনা। সো অ্যাট দিস মোমেন্ট রাইট নাও যেহেতু আমরা অ্যাসেসমেন্ট লেভেল 3-তে, আমাদের এভিডেন্স লেভেল 3-তে, সো এভিডেন্স লেভেল 3-তে হওয়ার কারণে একটা মেজরিটি ইউনিভার্সিটির জন্য কিন্তু আমরা এভিডেন্স লেভেল 3-তে হিসাবে গণ্য হবে, এবং এটার জন্য হচ্ছে ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। সো অ্যাসেসমেন্ট লেভেল 2-তে থাকার সময় ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু ম্যান্ডেটরি ছিল না, সেটা ছিল রেকমেন্ডেড। মানে আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, যদি হাই কমিশন চায় ইন দ্যাট কেস আপনাকে প্রোভাইড করতে হবে। এই সিনারিওটা ছিল, কিন্তু অ্যাসেসমেন্ট লেভেল 3-তে এসে সিনারিও হচ্ছে ইট ইজ ম্যান্ডেটরি, মানে আপনাকে দিতেই হবে, আদারওয়াইজ আপনার নেগেটিভ রেজাল্ট আসতে পারে। সো অ্যাট দিস মোমেন্ট যেহেতু এটাকে সিরিয়াসলি দেখা হবে, এখন উচিত হচ্ছে সব রকমের ডকুমেন্টস আসলে প্রপারলি প্রিপেয়ার করে দেন সেটা সাবমিট করা। ইন দ্যাট কেস যেন ভিসা অফিসার বুঝতে পারে যে এই হচ্ছে কন্ডিশন, আর এই কারণে হচ্ছে ওনার ডিসিশনটা পজিটিভ নেগেটিভ বা আউটকামসটা যেন পজিটিভের দিকে যায়। আসলে আমরা যেটা জানতে পারলাম যে প্রুফ অফ ফান্ডটা আসলে খুবই সেনসিটিভ। ভিসা হওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় যদি খুবই গুরুত্ব বহন করে, যেমন জিএস, প্রুফ অফ ফান্ড, আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন, এই বিষয়গুলা। তো প্রুফ অফ ফান্ডের ক্ষেত্রে আমরা কেউ যদি রেগুলার ইনকাম থাকে, জব করে, যেমন জবের অল ডকুমেন্টস যেন প্রপার ভাবে সাবমিট করে, স্যালারিটা যেন ব্যাংকিং চ্যানেলে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু পে স্লিপ দিয়ে আমি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা স্যালারি একটা জব দেখাই দিলাম, এটা আসলে প্রুফ করাটা টাফ। তো বেস্ট ওয়ে হচ্ছে ব্যাংকিং চ্যানেলে আসা। আপনার দেখেছি হঠাৎ করে 50 লাখ টাকা আসছে, অথবা 40 লাখ টাকা আসছে, অথবা 30 লাখ টাকা আসছে, সাডেন আমি বলে দিলাম যে না, এই টাকাটা আমার শুধু ল্যান্ড সেল করে আসছে। তো অস্ট্রেলিয়ান এম্বাসিতে একটা ফানি বিষয় আছে, তারা মনে করে যে বাংলাদেশের সব ল্যান্ড তো সেল হয়ে গেছে। তো এত ল্যান্ড বাংলাদেশে কই পায়, যারাই অস্ট্রেলিয়া আসে তারাই ল্যান্ড সেল করে দিয়ে চলে আসে। তো বেস্ট ওয়ে হচ্ছে একটা জেনুইন ফান্ডস দেখানো। আপনার জেনুইন ফান্ড আমরা অনেক সময় দেখাইতে যে দেখি যে ট্যাক্সের পেপারসের সাথে মিলতেছে না, আমরা আসলে বলি আপনি যেটা জেনুইন আছে অস্ট্রেলিয়াতে আসলে সেটা দেখান, কারণ জেনুইন ফান্ড ওরা বুঝে, ওরাও বাংলাদেশ নিয়ে অনেক রিসার্চ করা, তা বাংলাদেশের ফাইল সম্পর্কে তাদের খুব ভালো নলেজ আছে। অনেক সময় আমরা দেখি যে একটা প্যারেন্টস হয়তো আপনার রিটায়ারমেন্টে গেছে, তার রিটায়ারমেন্টে ফান্ডটা আছে 40-50 লাখ টাকা, আমরা ওই রিটায়ারমেন্টের কাগজটাই যেন দেখাই, এবং লেনদেনটা যেন ব্যাংকিং চ্যানেলে হয়, ল্যান্ড সেল অথবা হোয়াট এভার, যদি এটাও হয় আপনি লেনদেনটা যেন ব্যাংকিং চ্যানেলে হয়, এবং অ্যাটলিস্ট 3 মাস অথবা প্লাস অথবা 90 ডেজ প্লাস যেন আপনার ফান্ডটা অ্যাভেলেবেল থাকে, এবং ফান্ড যেন রিকগনাইজ করতে পারে এবং ভেরিফাই করতে পারে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, ব্যাংকে যেমন ওরা কমিউনিকেশন করবে, ব্যাংকে যখন জানতে যাবে তখন যেন এটা ভেরিফাই করতে পারে। অনেকে দেখা যায় বিভিন্নভাবে এসওডি প্লাস হাবিজাবি করে ব্যাংকে চ্যানেলে দেখায়, এদের জন্য আসলে রাইট ওয়ে না নাও এ টাইম অস্ট্রেলিয়া। আপনি জানেন ফয়সাল ভাই, টাইম বিং আমরা লেভেল 2-তে ছিলাম অনেক দিন ধরে, আমাদের কাছে মনে হয় আমরা ওইটা আসলে রাইট প্লেস যেটা আমরা ডিজার্ভ করি, নট লেভেল 1, নট লেভেল 3। তো জানুয়ারির 1 তারিখে আমরা লেভেল 3-তে চলে আসি। অলমোস্ট 2 মান্থের মধ্যে আমরা লেভেল 1-এ ছিলাম, আমরা হ্যাপি ছিলাম যে সবাই, বাট সামহাও বাংলাদেশ থেকে ব্যাড ডকুমেন্টস প্লাস সব কিছু মিলে আমরা আবার লেভেল 3-তে চলে আসছি। লেভেল 1, 2, 3, তো লেভেল 3টার আসলে মিনিং কি, এবং এটাতে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? লেভেল 1, 2, 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এভিডেন্স লেভেল। এভিডেন্স লেভেল আপনার এটা আমি যদি বলি 2017 সালে আসলে একটা ফ্রেমওয়ার্ক আসছিল, যেটা SSVIA বলতে আমরা, সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক। ওই ফ্রেমওয়ার্কে অ্যাসেসমেন্টের জন্য একটা ম্যাট্রিক্সের মতো ছিল, ম্যাট্রিক্সের 2টা আপনার পার্ট ছিল, যেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ইনস্টিটিউটের লেভেল আর একটা হচ্ছে কান্ট্রি লেভেল। ওকে, সো ওই যে ম্যাট্রিক্সটা আসলে এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, সো ওই ম্যাট্রিক্সটা আমরা ফলো করে হচ্ছে গিয়ে আপনার ইনস্টিটিউট কোন লেভেলে আছে, কান্ট্রি কোন লেভেলে আছে, ওইভাবে একটা ম্যাট্রিক্স ফলো করে আসলে এভিডেন্স লেভেলটা হয়। এভিডেন্স লেভেলটা হচ্ছে গিয়ে আপনার যখন ভিসা প্রসেসিং করবে, ওই ম্যাট্রিক্সে কোন লেভেলটাতে আছে ওই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনাকে পেপার ডকুমেন্টস সাবমিট করতে হবে,
আপনার পেপার সাবমিট করতে হবে, আর হচ্ছে গিয়ে ওইভাবেই হচ্ছে ভিসা অফিসার ওই মানে লেভেলটা মাথায় রেখে হচ্ছে ভিসা অফিসার আসলে অ্যাসেসমেন্টটা করে। সো দেখা যায় যে লেভেল 1 লেভেল 2 তে যেটা ছিল ইংলিশ, আপনার প্রফিসিয়েন্সি এবং যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, এই দুইটা ছিল অ্যাকচুয়ালি আপনার আর নট রেকমেন্ডেড, নট ম্যান্ডেটরি, যে আপনাকে এটা প্রুফ করতে হবে, এটা রেকমেন্ডেড ছিল যে তুমি এটা দিলে ভালো, ঠিক আছে, নট ম্যান্ডেটরি, মানে আপনাকে দিতেই হবে এরকম ছিল না। আর এভিডেন্স লেভেল 3-তে এসে যেটা হচ্ছে এই দুইটা জিনিস ম্যান্ডেটরি হয়ে গেছে, মানে আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় রিকোয়ার্ড ইংলিশ প্রফিসিয়েন্সির যেই স্কোরটা আছে ওটা আপনাকে মিট করতে হবে এবং ওটার এভিডেন্স দিতে হবে, বা এটার অল্টারনেটিভ আপনি কিভাবে এটা ভর্তি হয়েছেন সেটার প্রুফ দিতে হবে, এবং সাথে আপনাকে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির প্রুফটা দিতে হবে, ঠিক আছে। এই দুইটা জিনিসে এইটাই হচ্ছে পার্থক্য আসলে অ্যাসেসমেন্ট লেভেল 1, 2, 3 এটার মধ্যে পার্থক্য। এইখানে এখন আপনি বলতে পারেন এটা আসলে জাজটা কিভাবে হয়। ইউনিভার্সিটির জাজটা হয় হচ্ছে গিয়ে তাদের অনেকগুলা প্যারামিটার তারা আছে ওখানে, যেমন নাম্বার অফ ভিসা রিফিউজাল, তারপরে হচ্ছে রিটেনশন, মানে কতগুলো স্টুডেন্ট ওখানে গিয়েছে, যাওয়ার পরে হচ্ছে কতজন ড্রপ আউট হয়েছে, এটা একটা, আর আদার্স অনেকগুলো ব্যাপার তারা দেখে ওখানে। উই আর নট শিওর আসলে ওইটা অ্যাকচুয়ালি টোটালি ইউনিভার্সিটি পলিসি, বাট আমি যদি কান্ট্রি বাটে আছে, কান্ট্রি বাটে অনেক কিছু দেখে, যেমন ইকোনমিক কন্ডিশন, পলিটিক্যাল ইস্যুসগুলো দেখে, তারপরে হচ্ছে গিয়ে ওই দেশে গিয়ে স্টুডেন্টের বিহেভিয়ারকে এবং এই ব্যাপারগুলোও দেখে, ঠিক আছে। সো এই প্যারামিটারগুলো বেস করে আসলে একটা ইউনিভার্সিটি বা একটা কান্ট্রি আসলে অ্যাসেসমেন্ট 1, 2, 3-তে আসে। থ্যাংক ইউ ফয়সাল ভাই, খুব ভালোভাবে এটা এক্সপ্লেন করার জন্য। আসলে এভিডেন্স লেভেল 3-এ আপনারা যেটা জানতে পারছেন, লেভেল 1-এ থাকলে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্লাস আদার্স ডকুমেন্টস প্লাস আপনার ইউনিভার্সিটি থেকে সিও আসলে আপনার দেখা যাচ্ছে ডিরেক্ট ভিসাতে চলে যেতে পারতাম, এত গ্রাউন্ড চেকিংটা হইতো না। কিন্তু এখন আসলে ওরা প্রথমে এআই দিয়ে চেক করে, তারপরে কিন্তু হিউম্যান চেকও করে। ইভেন এআই এবং হিউম্যান চেকে তারা কিন্তু ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস কিন্তু আপনি চেকিং করতেছে। এখন আপনি যখন জিএসটা লিখতেছেন, জিএসএ যে কোশ্চেনারগুলো দেওয়া আছে, অ্যান্সারগুলো করা হচ্ছে, আপনি যদি এআই দিয়ে ওটা লিখে দেন তাহলে কিন্তু ওরা ইমিডিয়েট ধরে ফেলবে, ধরলেই কিন্তু ওরা ভিসাটা ড্রপ করে দিবে। এবং কোশ্চেনারগুলো আমরা অনেক সময় দেখি যে অস্ট্রেলিয়ার ওয়েদার অনেক ভালো, অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে অনেক উন্নত দেশে, এই জন্য আমরা পড়তে যাচ্ছি, ইমিডিয়েট কিন্তু আপনার ভিসাটা ড্রপ করে দেবে। আগে দেখা যেত আপনার ভিসা ইন্টারভিউটা লেভেল 1-এ থাকলে আসলে হইতো না এবং 2-তে থাকলে আসলে কম হইতো। এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু ভিসা ইন্টারভিউ হচ্ছে। ভিসা ইন্টারভিউ ক্ষেত্রে কিছু কিছু কিন্তু গ্রাউন্ড কোশ্চেন আছে, যেগুলা যে তুমি ওখানে কেন পড়তে যাচ্ছ এবং ওই সাবজেক্টে যে পড়তে যাচ্ছে, ওই সাবজেক্টে কি কি কোর্স আছে, তো এই ধরনের বিভিন্ন গ্রাউন্ড কোশ্চেন গুলা কিন্তু স্টুডেন্টদের ফেস করতে হবে। আমরা যেটা দেখে থাকি, একটা স্টুডেন্টের $2000 একটা ভিসা অ্যাপ্লিকেশন করতে তাদের ভিসা ফি আছে, কোনো কারণে ভিসা না হয় ওই টাকাটা যেন সে না লুজার হয়, যেন প্রোফাইলটা একদম ফুলফিল করে কিভাবে অ্যাপ্লিকেশনটা করা যায়। আসলে আপনি যখন একটা স্টুডেন্ট ডিসিশন নেবে তখন থেকে আসলে অনেকগুলা ক্যালকুলেশন চলে আসে। নাম্বার 1 হচ্ছে যে ফার্স্ট অফ অল একাডেমিক্যালি সে ফিট কিনা, তারপরে সে যেহেতু একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পড়তে যাবে, অস্ট্রেলিয়া, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো তার সেই দক্ষতা আছে কিনা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে কিনা। দেখেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটাকে অনেক সময় হালকাভাবে নেওয়া হয়, কিন্তু এটা কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো বিষয় না। এখানে দুইটা জিনিস আছে। এক নম্বর হচ্ছে তুমি যখন পড়তে যাবা তোমাকে ওই পড়াটা বুঝতে হবে এবং তোমাকে কিন্তু ওই পড়াটা বুঝে তোমাকে এক্সামে ডেলিভারি করতে হবে। সো এই জায়গায় তোমার একটা সার্টেন লেভেলের লাগবেই। নাম্বার 2, একটা দেশে যাচ্ছেন, ওখানে আপনি বাসা থেকে বের হলেই কিন্তু তারপরে কিন্তু আপনার পুরো জিনিসটা ইংলিশে চলে আসে, আপনি তো ওইখানে বাংলায় করতে পারবেন না, বা আপনি সাইন ল্যাঙ্গুয়েজেও কথা বলে আপনি কতক্ষণ চালাবেন। সো এইখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, যখন একটা স্টুডেন্ট পার্ট টাইম জব করতে যাবে তখন তার ল্যাঙ্গুয়েজ ইজ এ বিগ, মানে এটা বিগ অ্যাডভান্টেজও হতে পারে, একটা ডিসঅ্যাডভান্টেজও হতে পারে। কি হিসাবে, যদি তার ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি ভালো না থাকে ইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু তার যদি প্রফিসিয়েন্সি ভালো থাকে, তার যদি স্পিকিং স্কিল, কমিউনিকেশন স্কিল ভালো থাকে, ইন দ্যাট কেস 6.5 এরকম যদি হয়, তখন হচ্ছে কি তার ওই যে জবের কমিউনিকেশন বা সব কিছুর জন্য কিন্তু অনেক ইজিয়ার হয়ে যায়। সো এইখানে এই একটা জিনিস, এই জায়গাতে তার রেডি থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আমি আসলে কি পড়তে যাচ্ছি, এখানে হচ্ছে গিয়ে এটা একটা ফ্যাক্ট, মানে এটা একটা মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট কিন্তু এটাই। কারণ হচ্ছে যে এইটা কিন্তু আপনার পরবর্তীতে আপনার ফিউচারে অনেক ডিরেকশন চেঞ্জ করে দিবে যদি এটা যদি ঠিক মতো না হয়, বা আপনার ডিরেকশনে যেতে চ্যালেঞ্জেস চলে আসবে। সো এই ফ্যাক্টগুলো আসলে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে ইটস এ লং টার্ম ইনভেস্টমেন্ট, আপনাকে একটা ইউজ ইনভেস্টমেন্ট করতেছেন, কিন্তু এই ইনভেস্টমেন্টটা যদি পারফেক্টলি করা যায় তাহলে কিন্তু আপনার লাইফ লং, আপনার সারা জীবনের রেস্ট অফ দ্য লাইফে কিন্তু আপনি এটা রিটার্ন পেতে থাকবেন। সো এইটার ক্যালকুলেশনও একদম আপনাকে বলতে হবে একদম সলিড ক্যালকুলেশনের মতো হইতে হবে। আমি আসলে কি পড়তে যাই, আমি একটা কোন জায়গায় কমফোর্টেবল। অনেক সময় আমরা
স্টুডেন্টকে এমনও দেখছি, সে হয়তো কোনো জায়গায় শুনছে বা কোনো বড় ভাইয়ের কাছে শুনছে বা ফ্যামিলির কেউ একজন উদ্দেশ্যে আছে, তার প্যারেন্টস আলাপ করতেছে বা মামা চাচা আলাপ করতেছে যে হ্যাঁ অমুকের ছেলে অমুক জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছে। ওকে, সো এই জিনিসটা হয়তো বাচ্চার মাথায় ঢুকে গেল যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, না জানি কি এটা তো অনেক কিছু হবে, কিন্তু আগে সেটা বুঝতে হবে তাকে আমি আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ফিট কিনা। কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনাকে ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে একটা ভালো থাকতে হবে, এটা কি বলে একটা দখল থাকতে হবে, একটা বেসিকটা ভালো হতে হবে। সো এই যে ফ্যাক্টরগুলো আগে বুঝতে হবে আমি কি চাই, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে তারপরে আপনাকে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা দেখতে হবে। যেমন আপনি সে ধরেন আপনি আসলেই ফিট ইঞ্জিনিয়ারিং এর জন্য, এখন ইঞ্জিনিয়ারিং আপনি গ্রুপ অফ 8-এ পড়তে পারেন, ইঞ্জিনিয়ারিং আপনি পড়তে পারেন হচ্ছে গিয়ে মিড রেঞ্জের ইউনিভার্সিটিতে, আপনি ইঞ্জিনিয়ারিং পড়তেও পারেন লো রেঞ্জের ইউনিভার্সিটিতেও পড়তে পারেন। হ্যাঁ, সো এইখানে যেহেতু অস্ট্রেলিয়া আপনার কোয়ালিটির দিক দিয়ে খুব একটা যে ফারাক হবে তা না। হ্যাঁ, সো ওইখানে আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আমি এই ক্যাপাসিটিতে এই একাডেমিক রিকোয়ারমেন্টস নিয়ে এই ফিনান্সিয়াল খরচ করে আমি আসলে শেষ করতে পারব, গুড ফিট কিনা। দেন হচ্ছে গিয়ে আপনার ডিসিশনটা নেওয়া উচিত। আপনি যদি প্রথম থেকে এই জিনিসগুলো 1 by 1 স্টেপ করে যান, দ্যাট মিনস এই জিনিসটা কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, একটা স্টুডেন্টের রিসার্চ করতে হবে, তাকে দেখতে হবে আমার এই ইউনিভার্সিটির এইটা। এই রিসার্চটা যখন করবে, এই রিসার্চের আউটপুটটাও কিন্তু একটা গদবাঁধা একটা স্টুডেন্টের থেকে ভালো আসবে। অস্ট্রেলিয়ান হাই কমিশন কিন্তু মানে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সে একজন ভিসা অফিসার যখন অ্যাসেস করে, সে কিন্তু এই জিনিসটা দেখতে চায়। হ্যাঁ, এই প্রথম থেকেই হচ্ছে গিয়ে আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে এই গাইডেন্সটা দেওয়া, তার মাথার মধ্যে দেওয়া যে ইট ইজ নট অনলি মি, আমি তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, তোমার টেকনিক্যাল প্রসেসগুলো অবশ্যই আমি করব, বিকজ আই এম দ্য এক্সপার্ট এই কাজে, কিন্তু এর সাথে তোমারও কিন্তু একটা দায়িত্ব আছে, তোমাকে কিন্তু রিসার্চ করতে হবে, তোমাকে কিন্তু বুঝতে হবে তুমি কি চাচ্ছ। আমি তোমাকে বললাম, তুমি এটা বেদবাক্যের মতো মেনে নিয়ে তুমি এটা শুরু করে দিলে, এটা হওয়া উচিত না, ঠিক আছে, হওয়া উচিত না। আমি এইটুকু বলবো যে অনেক এজেন্ট আছে, হ্যাঁ এটা অবশ্যই স্টুডেন্টের জন্য, অনেক সময় হচ্ছে যে স্টুডেন্ট টু মাচ ডিপেন্ডেন্ট অন এজেন্সি, স্পেশালি কাউন্সিলরের উপরে। ওয়াই ইজ দ্যাট, কেন এটা হবে, ঠিক আছে, একটা কাউন্সিলর একটা ডিরেকশন দিবে যে তুমি এইভাবে কাজটা করো, একটা গাইড করবে। হ্যাঁ, ওর যেন পুরো জার্নিটা ফ্লেক্সিবল হয়, এই দায়িত্বটা দিবে। কিন্তু ইট ডাজন্ট মিন যে তুমি চোখ বন্ধ করে বসে থাকবে, গাড়ি তো ওকে চালাইতে হবে। হ্যাঁ, সো এই গাড়ি চালানোর যে এক্সপার্টিসটা, যে আমি কি আসলে রাইট, হ্যাঁ আমি কি রাইট ডাইরেকশনে যাচ্ছি কিনা, বা আমার এইটা হচ্ছে কিনা, এইটা কিন্তু বুঝার এই রিসার্চগুলো হবে। হ্যাঁ, আমি অস্ট্রেলিয়া থেকে ঘুরে আসি, প্রতি বছর অস্ট্রেলিয়াতে যে আমি ঘুরে আসি, এটা ওটা দেখে আসি, আমি এক্সপিরিয়েন্স শেয়ার করি। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করা, আর একটা হচ্ছে আমি নিজে গিয়ে কাজটা করা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো একটা স্টুডেন্ট যখন যাবে, সে একটা স্টুডেন্ট সিডনিতে যাবে, সিডনিতে যাওয়ার পরে যে জিনিসটা হবে, তাকে তো বুঝতে হবে আসলে কোন কোন জায়গায় আসলে বাসা একটু কম খরচে পাওয়া যায়, কোন কোন জায়গায় বাসা অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ। ওকে, বাসার ধরন কি, আমি কি একটা ফ্ল্যাট নিয়ে থাকবো, একটা রুম নিয়ে থাকবো, না আমি শেয়ার করবো, হোয়াট আর দ্য অপশনস। এই অপশনসগুলো কিন্তু একটা স্টুডেন্ট নিজেই কিন্তু ইজিলি রিসার্চ করতে পারে। সো এই রিসার্চের মধ্যে কিন্তু অনেকগুলো নলেজ গ্যাদার করবে। যেমন ট্রান্সপোর্টের ব্যাপার, আমি আসলে ওই জায়গায় যদি থাকি, আমি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস পর্যন্ত আসতে আমার কি ওয়ে আছে, আমাকে কি উবার করতে হবে, বা আমার কি পার্সোনাল একটা ট্রান্সপোর্ট দরকার, নাকি আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, এই জিনিসগুলো। হ্যাঁ, দেখা যায় যে অনেক এজেন্ট আছে, এই জিনিসগুলা হচ্ছে গিয়ে বলে যে হ্যাঁ তুমি এই অপশনগুলো পাবা, তুমি এইভাবে গেলে এত টাকা খরচ হবে। আমি বলবো যে এগুলো ছেড়ে দেন স্টুডেন্টের কাছে, স্টুডেন্টকে এগুলো একটু এক্সপ্লোর করতে দেন, তাহলে হচ্ছে ওর মধ্যে অনেক কিছু আসবে, অনেক কিছু তার মাথায় থাকবে। থ্যাংক ইউ ফয়সাল ভাই, আসলে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। আমরা আসলে জানতে চাইলাম যে $2000 সেভ করতে হলে স্টুডেন্টে আসলে বোনাফাইড স্টুডেন্ট হইতে হবে, অফকোর্স সে কোন সাবজেক্টে পড়তে যায় তার নলেজে, তার প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে, তার একটা খুব ভালো আইএলস স্কোর থাকতে হবে, যেটা আমরা সব সময় বলি যেটা ইউনিভার্সিটির ডিমান্ড থাকে তার চেয়ে 0.5 বেশি থাকলে ভালো, তার দেখে যে ভিসা হওয়ার সাকসেস রেটটা 90% বেড়ে যাবে। জিএস ক্লিয়ারেন্সে যে 4টা কোশ্চেন থাকে, আমরা সবসময় স্টুডেন্টকে বলি সে নিজে যেন আগে লেখে, নিজে লেখলে দেখে নিজের রিসার্চটা হবে, সে যেন ফান্ডটা যেন জেনুইন বোনাফাইড ফান্ড থাকে, যেন র্যান্ডম ফান্ড না থাকে, তার যেন আগের থেকে একটা প্ল্যানিং এ থাকে। অস্ট্রেলিয়া আসলে স্টুডেন্ট চায়, অস্ট্রেলিয়া আসলে এখন স্টুডেন্ট চায়, কিন্তু জেনুইন স্টুডেন্ট চায়, জেনুইন বোনাফাইড স্টুডেন্ট চায়। আসলে এখন আমরা দেখতে পাই যে কিছু ভিসা
দেখা যায় 1 সপ্তাহের মধ্যে হয়ে যাচ্ছে, 2 সপ্তাহের মধ্যে হচ্ছে, 20 দিনের মধ্যে হচ্ছে, কিছু ভিসা 3 মাস লেগে যাচ্ছে, 4 মাস লেগে যাচ্ছে। এইটার কারণগুলাকে যদি একটু বলতেন। এটা অনেকগুলা কারণ আছে আসলে, সব তো আমরা জানি না, তবে আমরা যদি এইভাবে বলি কিছু আছে যে ভিসা ভেরি স্ট্রেট, ঠিক আছে, স্টুডেন্টের একাডেমিক ভালো, গ্যাপ নাই, ফাইন্যান্সিয়ালি ভালো, সব লুকস গুড, ওর ভিসাটা হয়তো আগে চলে আসবে। কিছু জায়গায় হয়তো এমন হয়েছে যে ভিসা অফিসারের মনে হলো যে আমার একটু ফার্দার চেকিংয়ের দরকার আছে, ফার্দার ভেরিফিকেশনের দরকার আছে। সো ওই ফার্দার ভেরিফিকেশনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওইটা করতে হয়তো সময় লাগতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ চেকিং যেটা করতে সময় লাগতে পারে, তারা যে লজিস্টিক ইউজ করে ওই লজিস্টিকে হয়তো সময় লাগতে পারে, এটা হইতে পারে। আরও হয়তো সিকিউরিটি ইস্যুস থাকতে পারে, ঠিক আছে। সো সিকিউরিটি ইস্যুস ক্লিয়ার করতে হয়তো তাকে নির্দিষ্ট অথরিটির কাছে যাইতে হতে পারে। সো এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো আছে, তবে সময় লাগে আসলে 2 মাস 3 মাস সময় লাগতেছে, এই কেসগুলো কিন্তু খুব কম। ইউজুয়ালি জেনারেল কেসে কিন্তু আপনার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ভিসা আসছে। আনলে যেহেতু মাত্র বছরটা শুরু হলো, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু আমরা যদি আবার গ্রিন জোনে ফিরে যাই, ট্রাফিক সিস্টেমে ফিরে যাই, এখন কিন্তু সবাই গ্রিন জোনেই আছে, যেহেতু এটা ফার্স্ট সেমিস্টার, বছরের ফার্স্ট সেমিস্টার। সো এইখানে আসলে প্রায়োরিটি 1 হিসেবে অ্যাসেসমেন্ট হচ্ছে, বাট আপনাকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে, এখন কিন্তু বাংলাদেশের অ্যাপ্লিকেশন অনেক বেশি। সো যেই ক্যাপাসিটিকে প্রজেক্ট করে একটা টিম অপারেশন টিম থাকে বা ভিসা টিম থাকে, তার থেকে কিন্তু বেশি হচ্ছে। সো এখানে অবশ্যই পাইপলাইনে একটা জ্যাম হচ্ছে, একটা বটলনেক সৃষ্টি হচ্ছে। তো এই কারণে কিন্তু ভিসার অ্যাসেসমেন্টে দেরি হতে পারে। আমরা আসলে জানলাম কি কি কারণে ভিসা ডিলে হয়, এসব বিভিন্ন কারণ থাকতে পারে ডিলে হওয়ার জন্য। এই জন্য আমরা সবসময় বলি আর্লি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, তাহলে দেখা যায় আর্লি ডিসিশনটা আসে, তখন স্টুডেন্টের জন্য ইজিয়ার হয়। আমরা এখন ফয়সাল ভাই জানতে চাবো যে স্টুডেন্টরা আসলে বিগ সিটি এবং স্মল সিটিগুলা যেগুলো আছে, রিজিওনাল আর বিগ সিটিগুলা, আমরা জানি যে অস্ট্রেলিয়াতে 3টা সিটি, সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেন, এগুলো ছাড়া বাকি সব সিটি হচ্ছে রিজিওনাল সিটি। এবং রিজিওনাল সিটিতেও আবার 2টা ভাগ আছে, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। এবং এই যে সিটিগুলাতে আমি একটু অ্যাডভান্টেজগুলো জানতে চাবো, এবং এই সিটিগুলার কোন কোন ইউনিভার্সিটি স্টুডেন্টরা পড়তে যাওয়া উচিত, গেলে কী ধরনের স্কলারশিপ স্টুডেন্টরা পাচ্ছে, ওখানে কী ধরনের জব স্টুডেন্টরা পাচ্ছে, ওখানে গেলে স্টুডেন্টদের পরবর্তীতে ক্ষেত্রে পিএইচডাব্লিউ কীভাবে পাচ্ছে, কতদিনের পাচ্ছে, ওখানে গেলে স্টুডেন্টের যদি পরবর্তীতে পিআর প্রসেসের অ্যাডভান্টেজগুলো কী কী হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট ওখানে থাকতে চায়, ওখানে গেলে স্টুডেন্টরা কীভাবে তাদের কস্ট সেভিংস করতে পারতেছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে যদি একটু আপনি আমাদেরকে এক্সপ্লেন করতেন। এইটা আসলে ভেরি ন্যাচারাল, আমি যদি এইভাবে বলি। আপনার যখন প্রত্যেকটা দেশেরই এটা কিন্তু একটা সিস্টেম থাকে, সিস্টেমটা হচ্ছে কোনো একটা জায়গা অ্যাকচুয়ালি আস্তে আস্তে এটার গ্রোথটা বেড়ে যায়, একটা সময় গিয়ে এটার একটা ক্যাপাসিটি ইস্যু চলে আসে। হ্যাঁ, সো ক্যাপাসিটি ইস্যু তখন হচ্ছে গিয়ে ওই দেশের অথরিটি বা গভর্নমেন্ট যেটা করে, যে পাশের যে ইয়াগুলো সিটিগুলো আছে বা স্টেটগুলো আছে, ওগুলোকে তারা গ্রো করতে চায়। তখন আসলে দেখা যায় যে ইন্টারন্যাশনালি, যেহেতু অস্ট্রেলিয়া একটা ইমিগ্রেন্ট বেস কান্ট্রি, ওখানে লটস অফ পিপল ইমিগ্রেন্ট হিসেবে যায়। সো ওখানে যেই জিনিসটা হয় যে আপনার ওখানকার গভর্নমেন্ট চাবেই যে নতুন যারা আসতেছে তারা যেন ওই নতুন নতুন জায়গাগুলোতে যায়। সো এই জায়গাতেই আসলে একটা হচ্ছে গিয়ে এই রিজনাল এরিয়া বা রিজনাল স্টেটগুলো এইভাবেই আসলে আসছে, যে এখন গভর্নমেন্ট চাচ্ছে হচ্ছে এই জায়গাতে আরও মানুষ যাক, যাতে এটা গ্রো হয়। সো আপনি ওই জায়গাতে মানুষকে আগ্রহ মানে অ্যাট্রাক্ট করার জন্য কী করবেন, অবভিয়াসলি কিছু ফ্যাসিলিটিস দিবেন। বাট আমি যদি বেসিক ফ্যাসিলিটিসগুলোর কথা চিন্তা করি, ইন দ্যাট কেস আপনি দেখবেন যে আপনি যদি সিডনি মেলবোর্ন বলেন, সিডনি মেলবোর্ন হচ্ছে গিয়ে নাম্বার 1 হচ্ছে অবভিয়াসলি ওখানে কিছু ফ্যাসিলিটিস যেটা রিজনাল এলাকা থেকে, এরিয়াগুলো থেকে অবশ্যই একটু বেশি। হ্যাঁ, কিন্তু আপনাকে যদি আপনি এইভাবে চিন্তা করেন, যে কস্টিংয়ের ব্যাপার চিন্তা করেন, অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অবভিয়াসলি কস্টিং একটা ইস্যুস। সো এখানে যত কস্ট কম হবে তত সে রিল্যাক্স থাকবে, সোজা কথা। সো এইখানে আপনি যখন সিডনিতে থাকবেন বা মেলবোর্নে থাকবেন, ওইখানের যে কস্টিং, স্পেশালি লিভিং কস্টটা সেটা থেকে রিজনাল জায়গাগুলোতে দেখা যায় যে 10% থেকে 30% কম হয়, যেটা সিডনি মেলবোর্নের যেটা অনেক ক্ষেত্রে হয়তো 50% কম হয়, যেটা দ্য ওয়ে সে কিভাবে থাকবে কিভাবে চলবে তার উপর ডিপেন্ড করে হয়তো 50% কম হইতে পারে। তো ইউজুয়ালি আপনার যদি করি সেটা 10 থেকে 30% পর্যন্ত এটা কম হয়। সো এটা কিন্তু একটা বিগ সেভ। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে জবের ক্ষেত্রে বলবো, আমি যে বিভিন্ন রিজনাল সিটিতে যেটা আমি দেখছি, আমি নিজে ঘুরেও দেখছি যে খুব একটা যে সমস্যা হয় যে জব পেতে বা ওই ধরনের জব নাই, সেটাও কিন্তু না। জব কিন্তু মানে অ্যাভেলেবিলিটি যদি বলেন জবের, পার্ট টাইম জব যেটা বলি, পার্ট টাইম জব থাকে।
হ্যাঁ, কারণ স্টুডেন্টরা যাচ্ছে, কেউ তো না করে থাকতেছে না, হয়তো 1 মাসের জায়গায় 1.5 মাস লাগতেছে, এরকম একটা টাইম জোন থাকে। সো অবভিয়াসলি সে যখন রিজনালে যাওয়ার প্ল্যান করবে তাকে তো 3-4 মাসের একটা ব্যাকআপ প্ল্যান বাংলাদেশ থেকে যাওয়ার সময় করে যেতে হবে। হ্যাঁ, সো এইটা ইয়া থাকে। আর রিজনালে আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আমি বলবো, লিভিং কস্টের পাশাপাশি যে ফ্যাসিলিটিসগুলো বলবো সেটা হচ্ছে যে আপনার আর পিএসডাব্লিউ যেটা পোস্ট গ্র্যাজুয়েট রুট যেটা বলি, গ্র্যাজুয়েট রুটে এডিশনাল একটা সময় থাকা যায়, যেটা ইউজুয়ালি আপনার সিডনি মেলবোর্নে 2 বছর হয়, ওইখানে গেলে 3 থেকে 4 বছর 5 বছরও হয় কিছু কিছু ক্ষেত্রে। স্টেপ বাই স্টেপ এটা নিতে হয়, একেবারে পাবেন না। সো এইটার একটা ফ্যাসিলিটিস আছে। তারপরে সে যদি ফার্দার চিন্তা করে, ফার্দার অ্যাসেসমেন্ট বা ফার্দার স্টেপ বাই এরকম চিন্তা করে, ওই ক্ষেত্রেও কিছু বেনিফিট পাওয়া যায়, পয়েন্টের দিক দিয়ে হয়তো কিছু বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, সো আমি বলবো যে এখনকার স্পেশালি যারা লম্বা কোর্সে যায়, যেমন ব্যাচেলার স্টুডেন্টরা যায়, আমি বলবো যে ইটস বেটার রিজনালে যাওয়াটা বেটার। কারণ হচ্ছে যে এটা কস্ট মিনিমাইজে অনেক হেল্প করবে। আর ম্যাচিউরড স্টুডেন্ট যাদের হচ্ছে গিয়ে হয়তো বা ডিপেন্ডেন্ট আছে, ডিপেন্ডেন্টের কারণে যে কস্টটা বাড়ে, আমি এই দিক দিয়ে বলবো যে অনেক সময় আছে সিডনি মেলবোর্ন থেকে ওই সব জায়গাতে আপনার স্কুলিং বলেন, ওগুলো তো অনেক বেশি ফ্যাসিলিটিস পাওয়া যায় লিভিং মানে কস্টের দিক দিয়ে, ইন টার্মস অফ কস্টিংয়ের দিক দিয়ে অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায়। সো এই দিক দিয়ে চিন্তা করলে রিজনালটা আমি বলবো এই 2 ক্লাসের জন্য বেটার অপশন। আসলে যেটা আমরা জানতে পারলাম যে বিগ সিটিজ এবং রিজনালের মধ্যে আসলে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। এখন স্টুডেন্টের আসলে প্ল্যানিংটা কি এটা আগে ক্লিয়ার হতে হবে। স্টুডেন্ট যদি চায় যে না আমি গ্রুপ অফ 8 ইউনিভার্সিটি, আসলে গ্রুপ অফ 8 কিন্তু রিজনালও আছে, অ্যাডিলেড কিন্তু গ্রুপ অফ 8 এর মধ্যে পড়ে, এরকম অনেক ইউনিভার্সিটি আছে। আমি যদি চাই যে না সিডনিতে যাব, আমি 4 বছর পড়ালেখা করব অথবা মাস্টার্স করব, আমি ইমিডিয়েট বাংলাদেশে ব্যাক করব, তার জন্য আসলে এনি প্লেস সেম, তার যদি ফান্ড অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে। আর যদি স্টুডেন্টের লং টাইম প্ল্যান থাকে যে না আমার কস্ট সেভিং করতে হবে, আমার পার্ট টাইম জব করতে হবে, লিভিং কস্ট সেভ করতে হবে, টিউশন ফি একটু সেভ করে যেতে হবে, আমার পরবর্তীতে ওখানে একটু লং টাইম থাকতে হবে, পিএইচডাব্লিউটা একটু বেশি টাইম লাগবে, এবং আমার ওখানে পিআর এর জন্য একটু এক্সট্রা পয়েন্ট অ্যাড হওয়ার সুযোগ আছে, এইসব অল টুগেদার চিন্তা করলে ডেফিনেটলি আপনার রিজনালগুলোর অ্যাডভান্টেজটা বেশি, রাইট? আমরা যেটা জানতে চাই যে কোন সাবজেক্টগুলোতে স্টুডেন্টরা পড়ালেখা করতে গেলে যেটার স্কিল শর্টেজ আছে অস্ট্রেলিয়াতে, এই শর্টেজ সাবজেক্টগুলো কোনগুলা, যদি এটা একটু বলতেন। ডিফিকাল্ট কোশ্চেন আসলে অ্যাজ এ এডুকেশন এজেন্ট, বাট আমি আপনাকে একটা সামারি দিই। সামারিটা হচ্ছে যে প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা স্কিল শর্টেজ থাকে। সো স্কিল শর্টেজের যদি আমি চিন্তা করি, ওই হিসাবে চিন্তা করি, ওভারঅল যদি আমি গ্লোবালিও চিন্তা করি, তাহলে হেলথ সায়েন্স একটা বড় ফ্যাক্টর। ঠিক আছে, হেলথ সায়েন্সে আপনার স্কিল সবসময় একটা ডিমান্ড সবসময় থাকে। আপনি ওভারঅল যদি আপনি ইউরোপেও চিন্তা করেন, আপনি নর্থ আমেরিকায় চিন্তা করেন বা অস্ট্রেলিয়া চিন্তা করেন, সব জায়গায় একটা শর্টেজ থাকে। সো অস্ট্রেলিয়াতেও এরকম একটা শর্টেজ আছে। তারপরে এর বাইরে আপনার টিচিং সায়েন্সের মধ্যে আপনি ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, নার্সিং আছে, তারপরে আপনার যদি সোশ্যাল ওয়ার্কের দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে আর্লি চাইল্ডহুড টিচিং এ, তারপরে এইজ কেয়ার, এইসবে একটা ডিমান্ড আছে ওখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি যদি টেকনিক্যাল পার্টগুলোতে যান, আইটি, তারপরে ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, এইসবেও একটা ডিমান্ড আছে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, কারণ ওখানে অনেক সিভিল ওয়ার্ক হচ্ছে, তো এইখানেও একটা ডিমান্ড আছে। সো এনার্জি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, এনার্জিগুলো তো অলওয়েজ ডিমান্ড থাকে। এটা রিনিউয়েবল অস্ট্রেলিয়া 2023 এর মধ্যে ওরা একটা প্ল্যান করছে যে ওরা কার্বন জিরোতে চলে যাওয়ার প্ল্যান, কার্বন এমিনেশনের দিক দিয়ে তারা জিরোতে চলে আসবে। অলরেডি অনেক কাছাকাছি ওরা চলে গেছে, টার্গেট হয়তো এটা হয়ে যাবে। তারপর ভাই আরেকটা সাবজেক্ট আপনি বলতে পারেন আর্লি চাইল্ডহুড এডুকেশন। আপনি যদি আর্লি চাইল্ডহুডের প্রপার পড়াশোনাটা করে বাংলাদেশে আসেন, আপনি একটু চিন্তা করে দেখেন আর্লি চাইল্ডহুডে কি পরিমাণ ডিমান্ড আছে। আমাদের কিন্তু আর্লি চাইল্ডহুডের ডিরেক্ট কোনো এক্সপার্ট নাই, হাতে গোনা হয়তো কতজন আছে। এবং আর্লি চাইল্ডহুডের যে ইয়াটা আপনার যে ডিমান্ডটা বাচ্চাদের, হ্যাঁ, এই ডিমান্ডটা আপনি বাংলাদেশে চিন্তা করলে কিন্তু ইনর্মাস অপরচুনিটি আপনি পাচ্ছেন, কারণ ওকে আছে। সো এই দিক দিয়ে স্টুডেন্টের একটা লেসন আছে। লেসনটা হচ্ছে যে তোমার যদি ওইভাবে ওপেন থাকো যে তোমার কি দরকার, এবং তুমি যদি ফিউচার গোল এইভাবে চিন্তা করো যে আমাকে নিজেকে কিছু একটা করতে হবে, ইন দ্যাট কেস আমি বলবো যে মানে রিসার্চ করে এমন একটা জিনিস যেটার ডিমান্ড আসলে সারা ওয়ার্ল্ডে আছে, বা এমন একটা জিনিস যে জিনিসটা হচ্ছে যে এক্সেপশনাল, ইউনিক, যেটার হচ্ছে কি এখনো মানুষ ওইভাবে এটাতে এক্সপ্লোর করে নাই ওই জিনিসগুলো। ওইভাবে যদি ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ে আপনার কোর্সের করার, এক্সপ্লোর করার, আমি বলবো যে কোর্সটা চয়েস করার একটা ওয়ান অফ দ্য ওয়ে। যেমন এই যে আর্লি চাইল্ডহুড, এটা কিন্তু বাংলাদেশেও ডিমান্ড আছে। স্টুডেন্ট যদি আর্লি চাইল্ডহুডে যায়, ঠিক আছে, সো বাংলাদেশে এসেও কিন্তু তার
ইনরমাস অপরচুনিটি। ইভেন সে নিজে নিজেও কিন্তু একটা স্টার্ট আপ বা কোনো কিছু শুরু করে দিতে পারে আর্লি চাইল্ডহুড দিয়ে, ঠিক আছে? আর্লি চাইল্ডহুডের স্পেশাল স্কুল হতে পারে, আর্লি চাইল্ডহুডের তারপরে হচ্ছে যে এই আপনার যে চাইল্ড কেয়ারের যে ইস্যুসগুলো, চাইল্ড কেয়ার বাংলাদেশে এখন তো ডিমান্ড গেছে, এখন হচ্ছে গিয়ে ওয়ার্কিং ফ্যামিলি কিন্তু মানে দিনে দিনে বাড়তেছে। এই জায়গায় যে চাইল্ড বাচ্চাদেরকে রাখার যে একটা প্রপার ওয়ে, যে প্রপার এটা, হ্যাঁ আপনি বাসায় রাখতে পারেন, কিন্তু বাসায় রাখলে যেটা হচ্ছে ফ্যামিলির মধ্যে থাকলে একটা ওয়েতে সে শিখতেছে, কিন্তু সে যখন একটা প্রফেশনালের কাছে আর্লি চাইল্ডহুড, তখন সে শুধু ওই কেয়ারটাও পাবে না, ওই কেয়ারটার পাশাপাশি সে কিন্তু কিছু এক্সট্রা স্কিলও ওখানে গেইন করতে পারে। সো এইগুলো এইভাবে যদি চিন্তা করা যায়, অনেক কিছু করা আছে। আমরা তার মানে জানতে পারছি বিজনেস রিলেটেড সাবজেক্ট গেলে, যেমন বিজনেস অ্যানালিটিক্স, আইটি রিলেটেড সাবজেক্টে ডিরেক্ট সিএসসি তে না, যে সাইবার সিকিউরিটি প্লাস হচ্ছে টেকনিক্যাল যে কোর্সগুলা, ক্লাউড কম্পিউটিং রিলেটেড সাবজেক্ট, আপনার ইঞ্জিনিয়ারিং এ গেলে সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট, এই ধরনের সাবজেক্টের আসলে ডিমান্ড এখন অনেক অনেক হাই। মেডিকেলের সাবজেক্টের ডিমান্ড আসলে ইন্টারন্যাশনালি অনেক সবসময় অনেক হাই, এবং সবসময় এটা অ্যাকচুয়ালি ইমন ভাই হেলথ সায়েন্স রিলেটেড কোর্সগুলোর ডিমান্ড আমি কখনোই দেখি না যে কমবে, কারণ এটা দিনকে দিন বাড়তেই থাকবে। ফয়সাল ভাই, আমরা আসলে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখতেছি 2026-এও কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের এখন ফার্স্ট চয়েস আমরা বলতে পারি অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়াতে এখন স্টুডেন্টদের একটা কমন কোশ্চেন থাকে যে স্টুডেন্ট যে কি পার্ট টাইম জব করে ওটা কি রিকভারি করা সম্ভব কিনা, কতটুকু রিকভারি করা সম্ভব, অথবা স্টুডেন্ট স্কলারশিপ পাইলে কোন ইউনিভার্সিটিগুলা কেমন স্কলারশিপ দিচ্ছে এখন, যদি এটা একটু ক্লিয়ারলি বলতেন। নাম্বার ওয়ান হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিরও কিন্তু কম বেশি স্কলারশিপ আছে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি ফোকাসই থাকে স্টুডেন্ট ওয়েলবিং। সো স্টুডেন্টকে যতখানি ফ্লেক্সিবিলিটি দেওয়া যায় এটা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি চায়, এবং সবারই কিন্তু আপনি বলেন যে জেনেরিক যদি আমি স্কলারশিপগুলো ধরি 10-13% কিন্তু 30% কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি পাচ্ছেন এই অপশন, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি। এর বাইরেও কিন্তু আরও কিছু স্পেশাল এক্সেপশনাল স্কলারশিপ থাকে, যেমন ভাইস চ্যান্সেলর স্কলারশিপ, তারপরে হচ্ছে আরও কিছু ডিন স্কলারশিপ, মেরিট বেস স্কলারশিপ, যেগুলো 50-100% হয়, 50%-100% হয়। সো এইটা একটা ব্যাপার। 2 নাম্বার হচ্ছে যে আপনার সেকেন্ড না, আসলে ফার্স্ট কোশ্চেন যেটা, যে গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। আপনার যদি একটা স্টুডেন্ট চিন্তা করে হ্যাঁ আমি এক সেমিস্টারে টাকা দিয়ে ফ্যামিলি আমাকে বিয়ার করবে, বিয়ার করে দেন আমি চলে যাব, ওখানে গিয়ে আমি আর্ন করব, তারপরে আমি আমার লিভিং যেটা এটাও আমাকে কন্ট্রিবিউট করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে আমার আর টিউশন ফিজও দিতে হবে, আমি বলবো এই ইয়েটাই ভুল। মানে এই যে প্ল্যানটাই ভুল, ইটস নট পসিবল। একটা ব্যাচেলার স্টুডেন্ট 3 বছরের জন্য যাবে, হাউ কাম সে কিভাবে প্ল্যান করবে যে আমার পক্ষে কি ইজ ইট পসিবল না আসলে, আপনি যদি চিন্তা করেন। কিন্তু কোন ওয়েতে পসিবল আমি যদি বুঝিয়ে দিই, সে ধরেন একটা স্টুডেন্টের টোটাল ব্যাচেলারটা শেষ করতে একটা মিড রেঞ্জের ইউনিভার্সিটি বা একটা টপ রেঞ্জের ইউনিভার্সিটিও যদি আমি চিন্তা করি, সেটা আসলে কত টাকা লাগে। যদি আমি এভাবে চিন্তা করি 3 বছরে হয়তো তার 1.5 কোটি টাকার মতো লাগবে, রাইট? 1.5 কোটি টাকার মতো লাগবে, এটা একটা ক্যালকুলেশন আমি করলাম। 1.5 কোটি টাকা হয়তো তাও রাখতে পারে, যে পার্ট টাইম করবে, পার্ট টাইম দিয়ে হয়তো তার লিভিং এক্সপেন্সটা সে তুলতে পারবে, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 29,000। এইটা দ্যাট মিনস আমি যদি ওখান থেকেও কমাই, আমি ধরলাম যে সব কিছু মিলে 1 কোটি টাকার মতো লাগবে। এখন আপনি এইভাবে চিন্তা করেন, বাচ্চাটা যখন ব্যাচেলার শেষ করবে তার একটা অপরচুনিটি আছে 2 বছরের পিএসডাব্লিউ, রাইট? পিএসডাব্লিউ তো সে কিন্তু ওপেন পারমিটে, তখন সে যে পড়াশোনাটা শিখছে সেটা স্কিল গেইন করার একটা অপরচুনিটি। এইখানে 2 বছরে তার যে ইনকামটা হবে, সে ইনকামটা কিন্তু সে যে 1 কোটি টাকা ইনভেস্ট করলো তার ডাবল কিন্তু সে ওই 2 বছরে ইনকাম করতে পারে, রাইট? ফুল টাইমের কারণে, তাই না? সো স্টুডেন্টের আসলে এইভাবে চিন্তা করতে হবে, হ্যাঁ আমার হয়তো এই মুহূর্তে একটা টাকা খরচ হচ্ছে, আমার ফ্যামিলি থেকে নিতে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমি রিটার্ন আমার পড়াশোনার পরেই কিন্তু আমি 2 বছর পরে আমি এই রিটার্নটা আনতে পারবো। আরওআইটা রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক হাই। হ্যাঁ, সো আপনার যখন স্টুডেন্ট লিখে যে আমার আসলে আউটকামসটা কি, আমি পড়াশোনা শেষ করে যে আমাদের জিএসসি স্টেটমেন্টের যখন স্টুডেন্ট লিখে, তখন এই যে প্ল্যানগুলো কিন্তু তাকে
প্ল্যানগুলা যে ওরা কিন্তু হাই কমিশন কিন্তু এইভাবেই দেখতে চায় তুমি আসলে কিভাবে প্ল্যানটা করতেছো, প্ল্যানটা। তুমি যে এত টাকা এখানে ইনভেস্ট করবা সেটার আরওআইটা তুমি কিভাবে জেনারেট করবা, এই জিনিসগুলা কিন্তু আমি আসবো আসে। পরে আপনার কাছে এই ঠিক আছে। কোশ্চেনটা নিয়ে। হ্যাঁ। আমাদের লাস্ট দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, একটা হচ্ছে জিএচএম জিটি আর একটা হচ্ছে ভিসা রিফিউজাল এন্ড সাকসেস। আমরা যেটা জানতে পারলাম আসলে অস্ট্রেলিয়াতে জেনুইন বোনাফাইড স্টুডেন্টের জন্য দেখেন অপরচুনিটি গুলো কিন্তু এখনো ওপেন আছে, যেমন 48 আওয়ার্স ফোর্টনাইট তারা জব করতেছে, মানে Exactly. 2 সপ্তাহের মধ্যে তারা 48 আওয়ার জব করতে পারবে। সে চাইলে তার হলিডেতেও করতে পারে, সে চাইলে তার রেগুলার ডেতেও তার জব করতে পারে। জব করে কিন্তু নর্মালি তার লিভিং কস্টটা তুলে ফেলতে পারে। কিন্তু আমরা এখন যে গ্রাউন্ড রিয়েলিটি আমরা যে বলতে পারি যে স্টুডেন্টদেরকে ওই পরিমাণ টাকা থাকবে ওই স্টুডেন্ট দিকে যাওয়া উচিত, না হলে আপনাদেরকে টেনশন করতে হবে আপনার জবটা হলো কিনা। কারণ ইঞ্জিনিয়ারিং একটা স্টুডেন্টের জন্য কিন্তু অনেক বেশি রিসার্চ ওরিয়েন্টেড পড়ালেখা করতে হয়। আমি বলবো ইমন ভাই এটা হচ্ছে যে এরকম, আপনার টাকা থাকার থেকেও জরুরি হচ্ছে সলিড প্ল্যান, সলিড প্ল্যান। সলিড ফাইন্যান্সিয়াল প্ল্যান যদি কেউ করতে পারে, ইন দ্যাট কেস হচ্ছে যে যদি ক্যাপাসিটি একটু কমও থাকে কিন্তু যদি একটা সুন্দর প্ল্যান করা যায়, প্ল্যান করলেও কিন্তু এটা সম্ভব। আমরা একটু জিএস এবং জিটি নিয়ে কথা বলবো। আসলে স্টুডেন্টদের মোস্ট আস্কিং কোশ্চেন আপনি বলতে পারেন জিএস এবং জিটি নিয়ে। আপনি যদি জিএস কোশ্চেনারগুলো একটু আমাদেরকে ক্লিয়ার করতে দিন। জিএস এর মধ্যে আসলে আমরা দেখি মেন পার্থক্য হচ্ছে ইন্টেনশনটা একটা স্টুডেন্টের, জেনুইন ইন্টেনশন কিনা এবং জেনুইন বোনাফাইড স্টুডেন্ট কিনা, তার ফান্ডটা আসলে জেনুইন সোর্স থেকে আসছে কিনা, এইগুলা নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন। ইমন ভাই আপনি যেটা বললেন জেনুইন ইন্টেনশন বোনাফাইড স্টুডেন্ট, এটার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি অ্যাড করবো, সেটা হচ্ছে সার্কামস্টেন্স। সার্কামস্টেন্সেস প্রথমেই দেখবে একটা স্টুডেন্টের সার্কামস্টেন্সটা কি। ওকে, ভেরি সিম্পল ওয়ে ক্লিয়ার ওয়েতে আমি যদি এই জিনিসটা মাথায় নিয়ে শুরু করি তাহলে হচ্ছে গিয়ে আমার এই প্রবলেমটা হবে না। জিএস এর স্টেটমেন্টের কারণে যে রিফিউজালগুলো হয় এটা হবে না। নাম্বার ওয়ান হচ্ছে যে হাই কমিশন প্রথমে সার্কামস্টেন্সে দেখতে চাবে তার ওভারঅল যে বাংলাদেশের যে সার্কামস্টেন্স এটা কেমন, এই সার্কামস্টেন্সের উপর বেস করে সে আসলে কি জেনুইনলি ওখানে পড়তে যাচ্ছে নাকি স্টুডেন্ট ভিসাকে একটা পাথওয়েতে ইউজ করতেছে টু রিচ অস্ট্রেলিয়া। ঠিক আছে, সো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো আপনাকে আসলে বুঝাতে হবে যে আমি আসলে কে, আমার ফাইন্যান্সিয়াল টাই আপ কেমন, আমার সোশ্যাল টাই আপ কেমন, এবং আমি যে পড়তে যাচ্ছি এই পড়তে যাওয়ার তার আসলে জেনুইন রিজনটা হচ্ছে আমি আসলে এখানে জেনুইন স্টুডেন্ট হিসেবে ওখানে আমি পড়বো। সো এই জায়গাগুলোতে হচ্ছে কি আপনাকে ক্লিয়ার আইডিয়া দিতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে 150 ওয়ার্ডের মধ্যে এটা আসলে কিভাবে সম্ভব, অবশ্যই সম্ভব। ঠিক আছে, আপনি যদি প্ল্যান করে বা আপনি যদি লজিক্যালি জিনিসটা লেখেন, কোশ্চেনে যদি লজিক্যালি লেখেন 150 ওয়ার্ডের মধ্যে এটা সম্ভব। ওকে, তারপরে আপনি যদি চিন্তা করেন সেকেন্ড কোশ্চেনে যাই, সেকেন্ড কোশ্চেনে হচ্ছে যে ওয়াই অস্ট্রেলিয়া, কেন ইউনিভার্সিটি, কেন এই কোর্সটা। হ্যাঁ, সো এইটা আসলে আমি বলবো যে এইটা হচ্ছে যে স্টুডেন্ট রিসার্চ করছে কিনা এই জিনিসটাই হচ্ছে কি বোঝার জন্য এই কোশ্চেনটা রাখা। ঠিক আছে, আপনি কেন পড়তে যাবেন অস্ট্রেলিয়াতে, কেন আপনি কানাডা চিন্তা করলেন না, আপনি কেন ইউএসএ চিন্তা করলেন না, ইউকে চিন্তা করলেন না। হ্যাঁ, সো এটার জন্য তো একটা স্টুডেন্টের রিসার্চ দরকার আছে, তাই না? নাম্বার টু হচ্ছে তুমি কেন ইউনিভার্সিটি চয়েস করলা, কেন অন্য ইউনিভার্সিটি চয়েস করলা না, কেন এই কোর্সটা তোমার জন্য বেটার, এটা কি তোমার কিসের সাথে অ্যালাইন হয়, তোমার কি প্রিভিয়াস একাডেমিক সাথে অ্যালাইন হচ্ছে নাকি তোমার কেরিয়ারের সাথে অ্যালাইন হচ্ছে, কিসের সাথে অ্যালাইন হচ্ছে সেটার একটা স্পেসিফিক একটা আইডিয়া দিতে হবে। সো ইট ইজ অ্যাবাউট দ্য রিসার্চ। থার্ড পার্টে এসে হচ্ছে আউটকামস। আউটকামসটা কি? আউটকামসটা হচ্ছে এই যে তুমি টাকা খরচ করলে, এই যে তোমার কোর্সটা করলে, এখন তোমার আসলে অপরচুনিটি কি, যেটা দিয়ে তুমি আসলে তুমি যে এত ইনভেস্ট করলে সেটার একটা রিটার্ন আসবে, সব কিছু তুমি এখান থেকে করতে পারবা। সো এইটা। আর ফোর্থ হচ্ছে যে এডিশনাল ইনফরমেশন, যেমন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে সেকেন্ডলি আপনার ইমিগ্রেশন হিস্ট্রি আছে কিনা, কারিকুলাম অ্যাক্টিভিটিস কিছু আছে কিনা, এই সব কিছু আপনি ওইখানে যে এডিশনাল ইনফরমেশন আপনি কি দিতে পারেন যেটা হচ্ছে আপনার টোটাল পোর্টফোলিওকে পজিটিভ করবে, সেই জিনিসগুলো। সো এখানে মেইন হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে প্রথম দুইটা কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি সে প্রথম দুইটা কোশ্চেনের যদি সে ইয়াটা পারে যে প্রপারলি সে জানে এবং বুঝে লিখে, তাহলে থার্ড আর ফোর্থ তো আলাদা একদম টোটালি ডিফারেন্ট থিং, থার্ড ইয়া করতেও সমস্যা হবে না। থ্যাংক ইউ ফয়সাল ভাই, আপনি আসলে খুবই ক্লিয়ার ভাবে এটা বলার জন্য। আসলে জিএসটা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি, কারণ আপনি স্টুডেন্টটা কোন সাবজেক্টে পড়তে যাচ্ছে, ওই সাবজেক্টে আসলে রিয়েলিটিটা বাংলাদেশের কি আছে, র্যান্ডমলি স্টুডেন্ট ওই সাবজেক্টটা চয়েস করছে না স্টুডেন্ট আসলে রিসার্চ করে ওই সাবজেক্টটা চয়েস করছে। আমি র্যান্ডমলি একটা সাবজেক্টে বললাম আমি পড়তে যাচ্ছি, আসলে বাংলাদেশ
বাংলাদেশে ওটা কোনো দরকারই নাই, তাহলে ওই সাবজেক্টে পড়তে পারলে হবে না। যেমন স্টুডেন্ট পড়তে যাচ্ছে বিজনেস অ্যানালিটিক্সে, স্টুডেন্ট পড়তে যাওয়ার আগে যেন বিজনেস অ্যানালিটিক্সে বাংলাদেশে আসলে যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, যে সাবজেক্টে পড়তে যাচ্ছে, বাংলাদেশে দেখা যাচ্ছে ওই সাবজেক্টে আছে কিনা, দেখা যাচ্ছে অনেক সময় এটা কারণে ভিসা রিফিউজাল করে দিয়ে থাকে। যেমন বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি অথবা নর্থ সাউথে সেম সাবজেক্টে থাকলে না পড়ে কেন স্টুডেন্ট অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, ফার্স্ট সেমিস্টারে যে কোর্সগুলো করবে, কোর্সগুলোর নাম কি, কোর্সগুলোর কোড কি, কোর্সে কি কি পড়ালেখা করবে, বাংলাদেশে ব্যাক করার পরে আরওআইটা কেমন, সে এখন যে জব করতেছিল তার কত পার্সেন্ট জব অপরচুনিটিটা কেমন, সে কত পার্সেন্ট স্যালারি পাবে, কত টাকা তার স্যালারি ইনক্রিজ হবে। তারপরে বাংলাদেশে আসার পরে তার আসলে জিএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফান্ডটা যেখান থেকে দেখাচ্ছে, সোর্সটা কোথা থেকে আসছে, ট্যাক্সটা পেপারসটা ক্লিয়ারলি আছে কিনা, এই বিষয়গুলো যদি ঠিক থাকে আমরা এক্সপেক্ট করতে পারি জিএসটা আসলে ক্লিয়ারেন্সটা পজিটিভ আউটকামস আসবে। একটা বিষয় ফয়সাল ভাই, আপনি জানেন যে মাস্টার্স স্টুডেন্টের জন্য 35 এজ একটা লিমিট আছে। এই যে এজ লিমিটটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। এজ লিমিটের ব্যাপারটা হচ্ছে গিয়ে যেটা দেখা হয়, যেমন 35 যদি হয়ে যায়, 35 এর পরে সে আসলে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পাবে না, পাবে না, একটা ডিসঅ্যাডভান্টেজ, একটা ডিসঅ্যাডভান্টেজ। তবে অনেক স্টুডেন্ট আছে তাদের আসলে অস্ট্রেলিয়ান ওই কোয়ালিফিকেশনটা দরকার। ইন দ্যাট কেস কিছু ইউনিভার্সিটি আপনাকে ভাই মাস্টার্স ইন রিসার্চ এই সাবজেক্টে পড়লে তো তার রিসার্চ, হ্যাঁ রিসার্চের যারা স্টুডেন্ট তারা তো হাই স্কিল করা হয় এবং তাদের অনেক ফ্লেক্সিবিলিটি আছে। ইন দ্যাট কেস তারা সেটা যেতে পারে। বাট রিসার্চের স্টুডেন্ট তো ওইভাবে রিসার্চ প্রপার রিসার্চ প্রপোজাল লাগবে। তারপরে হচ্ছে এখানে সুপারভাইজার ফ্যাক্টর আছে, ইউনিভার্সিটিতে ওই ধরনের কোনো রিসার্চ হচ্ছে কিনা বা যারা ফ্যাকাল্টি আছে তারা অ্যালাউ করবে কিনা, এখানে অনেকগুলা টার্মস এন্ড কন্ডিশন মিট করার পর রিসার্চের ব্যাপারটা হয়। তবে ইউজুয়ালি হচ্ছে গিয়ে আপনাকে মাথায় রাখতে হবে যে 35-এর পরে যদি কোনো স্টুডেন্ট প্ল্যান করে যে এরকম একটু লম্বা সময় থাকতে চায়, বয়স 35 হয়েছে, ইন দ্যাট কেস আমি বলবো যে ইটস নট এ আইডল প্লেস অস্ট্রেলিয়াটা। 2026-এ এবং বাংলাদেশ লেভেল 3-তে আসার কারণে আমাদের স্টুডেন্টরা আসলে অনেক বেশি পেনিক অ্যাবাউট অস্ট্রেলিয়ান ভিসা। আমরা আসলে অস্ট্রেলিয়ান ভিসা সাকসেস এবং রিফিউজালের রিজনগুলো নিয়ে যদি আপনি বলতেন। নাম্বার 1 হচ্ছে জিএস স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে ফাইন্যান্সিয়াল পেপার, যেহেতু ফাইন্যান্সিয়াল এখন ম্যান্ডেটরি, আপনাকে প্রপার এক্সপ্লেনেশন দিয়েই হচ্ছে ফাইন্যান্সের পেপারগুলো রেডি করতে হবে এবং ওটা প্রত্যেকটা জায়গায় যেন একটা এক্সপ্লেনেশন থাকে। ইন এনি কেস, যেটা আমরা আগে ইউজ করতাম না, এখন আপনি চাইলে একটা কাভার লেটারও দিতে পারেন। কাভার লেটারটা দেওয়াটা ভালো, যে একটা ওভারঅল সামারি হাই কমিশন যে ভিসা অফিসার সে আগে বুঝে নিল, তারপরে সে ডকুমেন্টসে গেল, এইটা হইতে পারে। তারপরে হচ্ছে গিয়ে কোর্স এবং অ্যালাইনমেন্ট, একটা যে কোর্সে যাচ্ছে সেটার সাথে অ্যালাইন করছে কিনা। সো যে রিফিউজালের ইস্যুগুলো আস্তে আস্তে আমরা যখন এক্সপার্টদের সাথে বা ইউনিভার্সিটির সাথে কথা বলছি, তারা আসলে এই জিনিসগুলো ইন্ডিকেট করছে। স্যার আমাদের কাছেও মনে হয়েছে দিস আর দ্য লজিক্যাল রিজন। এখন আপনার যখন কোয়ালিটি স্টুডেন্ট অবভিয়াসলি এখন টোটালি কোয়ালিটি স্টুডেন্ট, আর টের দিকে ফোকাস করতে হবে। যাদের মার্জিনাল কোয়ালিটি, মানে মার্জিনাল কিছু জায়গায় মার্জিনাল আছে, সেখানে ওয়েল এক্সপ্লেন হইতে হবে কেন এটা মার্জিনাল এবং এই মার্জিনালটার অল্টারনেটিভলি কি আমরা নিব, সব কিছু আসলে ওইভাবে এক্সপ্লেন করেই তারপরে একটা ভিসা সাবমিট করা উচিত। টাফ কোনো কিছু না, আপনার যেটা আছে সিম্পলি যদি ওইটাই দেন এবং একটু রিসার্চ করেন এবং আপনি জিএসটা কিভাবে ক্লিয়ারেন্স করছেন, জিএসে কি লেখাগুলো লিখছেন, কভার লেটারে কি লিখছেন, কি ধরনের ডকুমেন্টস দিয়েছেন, প্রপার ভাবে যদি সাবমিট করেন, অন্য যে কোনো টাইমের থেকেও এখনো ভিসার সাকসেস রেশিও খুবই ভালো অস্ট্রেলিয়াতে। আপনারা জানেন যে লেভেল 3-তে আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি ডেটা বলে যে অলমোস্ট 300% আগের থেকে ভিসা ইন্টারভিউটা বেড়ে গেছে। স্টুডেন্ট কিভাবে মেন্টাল একটা প্রিপারেশন নেবে এবং কি ধরনের কোশ্চেনগুলো করা হয় ভিসা ইন্টারভিউ এর ক্ষেত্রে? আপনার ভিসা ইন্টারভিউটা তখনই হবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। অস্ট্রেলিয়া কিন্তু ভিসা ইন্টারভিউটা নট দ্য ম্যান্ডেটরি পার্ট অফ ভিসা অ্যাসেসমেন্ট। হ্যাঁ, ওকে, ভিসা ইন্টারভিউটা হবে এরকমই। সে ধরেন ভিসা অফিসার ওর একটা স্টুডেন্টের অ্যাপ্লিকেশনটা অ্যাসেস করতেছে, তার কোনো একটা জায়গায় এসে গিয়ে তার মনে হচ্ছে যে এইখানে কিছু উইকনেস আছে। উইকনেস বলতে হচ্ছে যে এখানে হয়তো ইনফরমেশন পুরোটা নাই, বা ওর সাথে যদি একবার কথা বললে বুঝতে পারবে যে আমার এই ইনফরমেশনগুলো আরো ভালোভাবে বোঝা যাবে। ইন দ্যাট কেস একটা ভিসা অফিসার তাকে ফোন দিতে পারে। ওকে, সো এখানে ভিসা অফিসার যখন ফোন দিবে তাকে ওভারঅল
পুরো জিনিসটাই কিন্তু মাথায় রাখতে হবে। আমি কোথায় অ্যাপ্লিকেশন করছি, কেন করছি, আমার ফাইন্যান্সিয়াল স্পন্সর কি কি ছিল, কে আমার স্পন্সর, কিভাবে স্পন্সর হবে, সব কিছু তার মাথায় থাকাটা জরুরি। বুঝতে পারছি। ঠিক আছে, এবং এই জিএসসি স্টেটমেন্টে যে অ্যান্সারগুলো যে এগুলো মাথায় থাকা, যেমন যে কেন কোর্সটা নিছে, আউটকামস কি, এভরিথিং। যখন ভিসা সাবমিশন পর্যন্ত যাবে একটা স্টুডেন্টের টোটাল ব্যাপারটা, আমি কি দিচ্ছি, কিভাবে এক্সপ্লেন করছি, কি আমার আর আর মানে আমি এক্সপ্লেন করছি, কি আমার লজিক ছিল, এভরিথিং তার মাথায় থাকতে হবে, তাহলে আর ভিসা ইন্টারভিউতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসলে স্টুডেন্টের ক্ষেত্রে ফয়সাল ভাই একটা ডিরেকশন দিয়েছিলেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ভিসা অফিসার ফোন করলে আমরা বলে দিচ্ছি আমার সবকিছু আমার কাউন্সিলর করছে, সবকিছু কাউন্সিলর জানে। ভাই স্টেটে হবে কিন্তু ভিসা রিফিউজ করে দেবে। অবশ্যই আপনার ভিসা কাউন্সিলর আপনাকে গাইড করতে পারে, কাউন্সিলর আপনাকে অ্যাসিস্ট করতে পারে, বাট নলেজ আপনার থাকতে হবে। যেমন ধরেন আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, এই নলেজটা আপনি থাকতে হবে। আপনি বাংলাদেশে নর্থ সাউথ অথবা ঢাকা ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টে না পড়ে সেম সাবজেক্টে অস্ট্রেলিয়াতে কেন পড়তে যাচ্ছেন, এটা নিয়ে আপনার নলেজ থাকতে হবে, এটা নিয়ে আপনার কোশ্চেন আসতে পারে। ইভেন এটা কোশ্চেন আসতেছে, আমরা দেখতে পাচ্ছি আপনি সেমিস্টার 1-এ ওই সেশনে আপনি কি কি সাবজেক্ট আছে, আপনি সোর্স অফ ফান্ডটা কোথা থেকে আসছে। আপনি বললেন যে আমার বাবা জমি বেচছে, আমি টাকাটা রেখে দিচ্ছি, নো, এইভাবে বললে হবে না, আপনি টোটাল সিনারিওটা বলতে হবে। থ্যাংক ইউ ফয়সাল ভাই। আমরা লাস্ট কোশ্চেনে আসবো। আপনি জানেন যে একটা স্টুডেন্ট ভিসা হওয়ার পরে অনেক এক্সাইটেড থাকে। বাংলাদেশ থেকে প্যারেন্টসরা অনেক সময় শুটকি মাছ থেকে শুরু করে স্পাইসি থেকে শুরু করে তার ব্যাগে লাগেজ করে দেয়। একটা স্টুডেন্ট ফ্লাই করার পরে ফার্স্ট 40 আওয়ার্স আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই ফার্স্ট 40 আওয়ার্স নিয়ে যদি আপনি একটু বলতেন। যেই জিনিসটা আমি বলবো যে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনে নাম্বার 1 আমি বলবো যে এসব আসলে কিছু নেওয়ার দরকার নাই, আনলেস এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়তো ওইখানে অ্যাভেলেবেল না, বা এই জিনিসটা তার ইনস্ট্যান্ট লাগবে, যেমন সাম মেডিসিন তাকে রেগুলার নিতে হচ্ছে, এই মেডিসিনটা হয়তো সে ওখানে ইনস্ট্যান্ট পাবে না। ইন দ্যাট কেস মেডিসিন প্রপার যদি ইনস্ট্রাকশন থাকে ফিজিশিয়ানের কাছ থেকে বা ডক্টরের কাছ থেকে, সেটা নিয়ে সে যেতে পারে। 2 নাম্বার হচ্ছে যে এনি টাইপস অফ সিড, কোনো একটা ফল সেটার মধ্যে সিড আছে, বা কোনো একটা কারো ভেজিটেবল ওটার মধ্যে সিড আছে, এই জাতীয় কোনো কিছু নেওয়া যাবে না। ওকে, এর বাইরে যদি বলেন, অনেকে আছে আমি দেখছি, ইভেন আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে একজনকে দেখছি, পরে আমি এগুলো বাদ দিয়েছিলাম, ওকে বলছি নিস না। যে জিনিসটা হচ্ছে চাল ডাল এভরিথিং ইজ অ্যাভেলেবল ওখানে, ঠিক আছে। সো আমার মনে হয় না আপনার এত কষ্ট করে এগুলো এখান থেকে ওখানে নেওয়ার দরকার আছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট বা সিট জাতীয় কিছু, এটা খুবই সিরিয়াস অফেন্স হিসেবে ধরে, এবং এর জন্য বিশাল অঙ্কের জরিমানা, ইন সাম কেসেস ভিসা রিফিউজ করে রিপোর্ট করতে পারে। সো এমন কিছু নেওয়া যাবে না, যেমন কোনো সবজি বা কোনো ফল নেওয়া যাবে না ওটার ভিতরে সিড আছে, সিড জাতীয় কোনো কিছুই নেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। 2 নাম্বার জিনিস হচ্ছে গিয়ে যখন সে যাবে, যেমন এই সময়টা কিন্তু ওদের উইন্টার চলে আসতেছে, তো উইন্টারের সময় তাকে দেখা উচিত। বাংলাদেশ থেকে তো শীতটা অনেক বেশি, শীতের ডিফারেন্স আছে, মানে ওই শীত না যে ওদের মাইনাস শীত না, বাট খুবই উইন্ডি, কোল্ড উইন্ডি থাকে। ইন দ্যাট কেস তার কি ধরনের প্রপার জামা কাপড় নিলে তার জন্য বেটার। অনেকের আছে যে ঠান্ডা খুব তাড়াতাড়ি লেগে যায়, ইন দ্যাট কেস ওইভাবে প্রিকশন নিয়ে ওই জামা কাপড় রেডি করাটা হচ্ছে কি বেটার। আমি বলবো যে যেটা প্যাকেজিং বা জামা কাপড় প্যাকেট করে ওই ক্ষেত্রে এটা বলবো। যে গ্যাজেটগুলো আছে, গ্যাজেটগুলো যেহেতু আপনি একটা লং টার্মের জন্য যাবেন, আমি বলবো যে বাংলাদেশ থেকে গ্যাজেট না নেওয়াটাই ভালো। ওখান থেকে গ্যাজেট নিয়ে যান, তাহলে ওখানে ওয়ারেন্টি গ্যারান্টি সুবিধাগুলো আপনি ওখান থেকে নিতে পারবেন না, আদারওয়াইজ আপনাকে বাংলাদেশে আসতে হবে। এই যে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে গিয়ে মেডিকেলের দিক দিয়ে যদি ডেন্টাল কোনো ইস্যু থাকে, দাঁতে কোনো সমস্যা থাকে, বেটার এখান থেকে এগুলা করে যাওয়া, কারণ ইউজ এক্সপেন্সিভ ওখানে, কারণ আপনার ইন্স্যুরেন্স ও ডেন্টাল কভার করবে না। ওকে, সো ইট ইজ বেটার আপনার যদি দাঁতের কোনো পরিচর্যা বা দাঁতের কোনো কিছু ট্রিটমেন্ট করে যেতে হয়, এখান থেকে করে যাওয়াটা বেটার। থ্যাংক ইউ ফয়সাল ভাই। আসলে স্টুডেন্টদেরকে আমরা বলি যে স্টুডেন্ট যেটাই নিয়ে যাক, স্টুডেন্ট যেন ডিক্লেয়ার করে, ডিক্লেয়ার না করলে দেখা যায় অবভিয়াসলি ডিক্লেয়ার, এমন তো না স্টুডেন্ট কোনো অবৈধ জিনিস নিয়ে যাচ্ছে, ঠিক আছে। স্টুডেন্ট অনেক সময় চাই ওটা বাইপাস করে চলে না, বাইপাস ইজ নট। প্রথমবার আসলে অনেক কিছু আপনি বুঝবেন না, আপনার বাইপাস করার কোনো দরকারই নাই। আপনি যেটা যাই আছে আপনি ডিক্লেয়ার করে নেবেন। সো ডিক্লেয়ার করলে যেটা সুবিধা আছে আপনি দিয়ে দিবেন। এখন কোনো কিছু আপনাকে যদি ইন করতে দিলে দিবে, আর যদি না করতে দেয় ফেলে দিবে। বাট আপনি না হলে জরিমানাও করবে না, ডিপোর্টও কিছু করবে না, ঠিক আছে। এসে কিন্তু $6,000 পর্যন্ত কিন্তু ওরা জরিমানা করে, এবং এটা ওরা রেকর্ড রাখে, জরিমানা করে। অনেক সময় আমরা দেখছি যে হয়তো সে আসতেছে, তার ওখানে ফ্রেন্ড আছে
আছে বা বড় ভাই আছে, সে বললো যে আসার সময় আমার জন্য সিগারেট বা টোবাকো কিছু নিয়ে আসে, ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, কারণ হচ্ছে যে ওখানে একটা লিমিটেড স্টিকের বেশি নেওয়া যায় না, যেহেতু আপনি ফার্স্ট, আপনি জানেন না এটা কিভাবে নিতে হয়। সো আপনি এই ধরনের কোনো রিকোয়েস্ট আমি বলবো যে রাখার দরকার নেই। আরেকটা জিনিস, বাংলাদেশের স্টুডেন্ট, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের স্টুডেন্টরা এই অপরচুনিটিটা 100% নেয় না, কিন্তু এটা 100% নেওয়া উচিত। সেটা হচ্ছে আপনি যখন ওরিয়েন্টেশনে যাবেন, ওরিয়েন্টেশনে যাওয়ার পর ওই ইউনিভার্সিটিতে কিন্তু অনেক সাপোর্ট সেন্টার থাকে, আপনার ইভেন মেন্টাল সাপোর্ট সেন্টার থাকে, মেডিকেল সাপোর্ট সেন্টার থাকে, আমাদের কমিউনিটি থাকে, কমিউনিটির একজন অ্যাম্বাসেডর থাকে। দ্যার ইজ এ হিউজ থিং। এই আমি বলবো যে তারপর হচ্ছে ওখানে গিয়ে কিছু ম্যান্ডেটরি ইস্যু আছে, আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, টিআইএন ট্যাক্স আইডি নাম্বার খুলতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ট্রান্সপোর্ট কার্ডের ব্যাপার আছে। সো এই ওরিয়েন্টেশন আমি কিন্তু এই গাইডলাইন কিছু কিছু আছে, যেমন ব্যাংক, আমি দেখছি যে কমনওয়েলথ ব্যাংক তারা ওখানে স্টে থাকে ওখানে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো হচ্ছে কি আপনি ওরিয়েন্টেশনের সময় গেলে কিন্তু এখানে একটু টাইম স্পেন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আপনার ইনিশিয়াল যে হ্যাসেলটা আছে, ইনিশিয়াল হ্যাসেল কিন্তু অনেক কমে যায়। থ্যাংক ইউ ফয়সাল ভাই, আপনার আসলে একটা লং টাইম সেশনে থাকলাম, স্টুডেন্টকে আশা করি হেল্প হবে। আপনি যদি 2026-এ বাংলাদেশি স্টুডেন্টদের উদ্দেশ্যে লাস্ট 2টা লাইন যদি কিছু বলতে চান। লাস্ট আমি বলবো, হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং সময় যাচ্ছে অবভিয়াসলি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে চ্যালেঞ্জিং সময়টা কেন যাচ্ছে। ঠিক আছে, সো আমি বলবো যারা আপনারা অস্ট্রেলিয়া যেতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম, কিন্তু এখানে আপনাকে সব কিছু জেনে বুঝে যাচাই করে নিজের ডিসিশনটা ওইভাবে নিতে হবে। যদি প্রয়োজন হয় আপনারা স্কলার জনের মতো যারা এক্সপার্ট এজেন্সি আছে তাদের সাপোর্ট নিতে পারেন, কাউন্সিলরদের সাপোর্ট নিতে পারেন, নিয়ে টোটাল গাইডলাইনটা নেন, নিজে রিসার্চ করেন, তারপরে বুঝে শুনে যান। থ্যাংক ইউ ফয়সাল ভাই, আপনি কষ্ট করে আজকে আমাদের সেশনে আসার জন্য। স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে অস্ট্রেলিয়া ক্লোজ ডোর না, অস্ট্রেলিয়া স্টিল ওপেন ফর এভরি স্টুডেন্টস, এভরি বোনাফাইড স্টুডেন্ট। বাট আমরা কিছু রুলস রেগুলেশনগুলো অস্ট্রেলিয়াতে মানতে হয়, যেটা আমরা আগে যেটা মানতাম তার থেকে এখন বেশি কেয়ারফুলি মানতে হয়, যেহেতু ভিসা অফিসারগুলা এখন মোর কেয়ারফুল। আগে দেখা যাচ্ছে জেনুইন কিছু ডকুমেন্টস থাকলে, আপনি একাডেমিক রেজাল্ট, আপনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট প্লাস আপনি সিইউই, এই ডকুমেন্টসগুলো থাকলে মোটামুটি একটা ব্যাংকের সাপোর্টিং ডকুমেন্টস দিলে আপনি ভিসাটা দিয়ে দিত। কিন্তু এখন আসলে ম্যানুয়ালি চেক হচ্ছে, ভিসা অফিসাররা যেটা জানতে চায় বোনাফাইড স্টুডেন্ট কিনা, জেনুইন স্টুডেন্ট কিনা, স্টুডেন্টের ইন্টিগ্রিটি আছে কিনা, আপনি একাডেমিক্যালি অনেক সাউন্ড কিনা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা আছে কিনা, আপনার ওখানে যে যাচ্ছেন, আপনি যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন ওই সাবজেক্টের ডিমান্ড আছে কিনা, ওই সাবজেক্ট নিয়ে আপনার রিসার্চ আছে কিনা, বাংলাদেশের ওই সাবজেক্টের জব আছে কিনা, বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে ওই সাবজেক্ট অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও পার্থক্য কি কি আছে। আপনি যেমন বলতে পারেন যে বাংলাদেশে এই সাবজেক্ট এখানে থিওরিটিক্যালি পড়ানো হয়, অনেক বেশি ডিজিটালাইজড। আপনি বলতে পারেন যে আপনার সোর্স অফ ফান্ডটা কোথা থেকে আসছে এবং সোর্স অফ ফান্ডের জেনুইন বোনাফাইড সোর্স কিনা, আপনার ফান্ডটা একটা টাইম বিং ধরে আছে কিনা, জেনুইন ট্রানজেকশন আছে কিনা, হঠাৎ করে আপনার 20-30 লাখ টাকা আসলো, ওইটার আপনার এক্সপ্লেনেশনটা আছে কিনা, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ইন্টেনশন ক্লিয়ার কিনা, আপনি পড়ালেখা শেষ করে বাংলাদেশে ব্যাক আসবেন কিনা, বাংলাদেশি ইকোনমিতে আপনার কন্ট্রিবিউশন থাকবে কিনা। এবং আমরা এখন সবকিছু আসলে আমরা এআই দিয়ে লেখার চেষ্টা করি না, আপনার ভুল হোক আমরা বলি যে আপনি নিজে হাতে লেখেন, নিজে জেনুইনলি লেখাটা লেখেন, তাহলে দেখা যাবে আপনি জিএস পার্টটা কিন্তু পার হয়ে যাবেন। আপনি টোটাল প্রসিডিউরে আপনি ইনভলভ থাকেন, কোর্স সিলেকশনে আপনি ইনভলভ থাকেন, আপনি কোর্স সিলেকশন নিয়ে ইউনিভার্সিটির পোর্টালগুলোতে পড়েন, দেখেন ওখানে কিন্তু ডিটেলসে সবকিছু লেখা আছে, আপনি জানার চেষ্টা করেন আপনি কেন কোন ইউনিভার্সিটি আছেন, ভিসা অ্যাপ্লিকেশনটা কিভাবে হচ্ছে, সবকিছু কাউন্সিলরের উপর ছেড়ে দেন না। আপনি যদি সবকিছু অল টুগেদার আপনি চিন্তা করেন, অস্ট্রেলিয়া কিন্তু দেখেন অপরচুনিটিগুলো কিন্তু সেম আছে, সেই একই অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির র্যাঙ্কিং সেম আছে, সেই একই অস্ট্রেলিয়া এডুকেশন কোয়ালিটি সেম আছে, ওয়ার্ক পারমিট যে সুযোগ ছিল, ওরা পার্ট টাইম জব, ওটার কিন্তু অপরচুনিটি কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া কিন্তু এখনো ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড এডুকেশনের জন্য, যদি আপনি এডুকেশন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন এবং কোয়ালিটি অফ এডুকেশনের জন্য। বাট বাংলাদেশের স্টুডেন্টের জন্য স্টিল অস্ট্রেলিয়া হচ্ছে বেস্ট ডেস্টিনেশন যাওয়ার জন্য, এবং অস্ট্রেলিয়া কিন্তু এখনও অনেক ভিসা দিচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। ইভেন আপনারা বলতে পারেন যে অন্য যে কোনো টাইমের থেকে আপনি যদি নাম্বার অফ ভিসা কাউন্ট করেন, অন্য যে কোনো মুহূর্তে থেকে কিন্তু সর্বোচ্চ ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া। বাট আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা অস্ট্রেলিয়া অ্যাফোর্ড করতে পারেন, নট অনলি ফাইন্যান্সিয়ালি, একাডেমিক্যালি এবং আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং আপনি ইন্টেনশন যদি ক্লিয়ার হয়, তাদের জন্য এখন অস্ট্রেলিয়া। দেখা হবে স্কলার জন্য। আসসালামু আলাইকুম।